হ্যালো ভাই লোক, আমার নাম শুভম শীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জৈব রসায়ন, বা যেটাকে আমরা ইংলিশে বলি অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি তোমাদের একটা ছোটো পার্ট আছে, ঠিক আছে, একটা ছোটো চ্যাপ্টার, খুব বেশি না, আমার জানি না কতক্ষণ লাগবে। আজকের মধ্যে আমরা চেষ্টা করছি অর্গানিক কেমিস্ট্রি যেগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে, সেইগুলোকে শেষ করা, ঠিক আছে। এইগুলো আজকের আছে, মানে খুবই ছোটো, এটা তোমাদের শেষ চ্যাপ্টার, তোমাদের বইতে থাকা শেষ চ্যাপ্টার, ঠিক আছে, যেটাকে আমরা বলছি জৈব রসায়ন, ঠিক আছে। তো এটা হয়ে গেলে কি দাদা শেষ? না, এটা হয়ে গেলে শেষ নয়। আমি আগে তোমাদের পরমাণু নিউক্লিয়াস বাকি আছে, তারপরে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বা এর আগে যেটা অজৈব রসায়ন ছিল, ঠিক আছে, সেটা আমি অনেকটাই পড়ে দিয়েছিলাম। মানে কোথায় বাকি আছে যেটা যেটা কী বললাম নাম, অজৈব রসায়নের ইন ল্যাবরেটরি যেটা আছে না, রসায়ন গাড়ি ওগুলো বাকি আছে, ঠিক আছে। ওগুলো আমি পড়াবো, হয় আমি পড়াবো, যেহেতু অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে। এবার ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আমার একটু কম ফিল আসছে, ঠিক আছে, আসলে কথা। তো ওটা হয় আমি পড়াবো, নয় কেউ পড়াবে, কিন্তু তোমাদের সিলেবাস শেষ হবে। এইটা আমি দুদিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি। দুদিন মানে আজকে যাবে আর পরের দিন একটা লেকচার যাবে। দুদিনের মধ্যে চেষ্টা করছি শেষ করার। 3 দিন হতে পারে, আমি জানি না, দেখছি। তো এটা আমি চেষ্টা করছি ওরকম, তোমরা দেখতেই পেয়ে যাবে কদিনের মধ্যে শেষ হচ্ছে। তো এটা আমি শেষ করব। তারপর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা, ঠিক আছে, হয় আমি পড়াবো। দেখো ভাই, আমার ফিল না এলে আমি পড়াবো না, তোমরা জানো। আমার যদি পড়াতে যদি ফিল না আসে, ঠিক আছে, আমি পড়াই না, ঠিক। আমি লেকচারটা আগে রেকর্ড করেছিলাম, আমি আবার করে দিয়েছি ফিল, ডিলিট করে দিলাম যে ফিল আসছে না। আমি আমার মহান বোঝাচ্ছিল যে আমি কত মহান, না নর্মালি বলছি, ঠিক আছে। তোমরা আর ভেবো না যে দাদা তোমরা শো অফ করছো, নো বেবি, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তো আজকে তোমরা একটা নতুন ধরনের কেমিস্ট্রি পড়বে, যাতে তোমরা সব কিছু ইম্যাজিন করতে পারে। মানে রসায়ন, ঠিক আছে, রসায়নকে আমরা ভাবি শুধু মুখস্থ করতে হয়, না। এই রসায়নে শুধু মুখস্থ করতে হয় না, এটাতে তুমি অঙ্কর মতন বুঝতে পারবে। তোমাদের অত কিছু নেই, তোমাদের এই মানে ক্লাস 10 অত কিছু নেই, ক্লাস 11-12 তোমরা কি বুঝতে পারবে যে অর্গানিক কেমিস্ট্রি কত সুন্দর জিনিস। এটা তোমরা সব ইম্যাজিন করতে পারবে আসলে কীরকম দেখতে হয়, প্রত্যেকটা মলিকিউল কীরকম দেখতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আজকের গল্প। তো এবার আজকে কী পড়বো সেটা একটু দেখা যাক। আজকে কী পড়বো, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন অফ দ্য চ্যাপ্টার, যেটা আমি এক্ষুনি স্টার্ট করেছিলাম আর বন্ধ করে দিলাম। তারপরে কী পড়বো, কার্বন চতুর্যোজ্যতা ও ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। তোমরা কার্বনের দাদা কেন, অন্যগুলো কেন পড়ছে না সেটাও বলবো। হাইড্রোকার্বন ও রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে। তাতে এটা ইংলিশে, তুমি বাংলা পাচ্ছ না ভাই, আমার রিপ্রেজেন্টেশনের বাংলা পাচ্ছিলাম না, আর তার জন্য লিখে দিই। অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে কি জৈব, অর্গানিকের বাংলা হচ্ছে কি জৈব, আর কম্পাউন্ডের বাংলা হচ্ছে কি জৈব যৌগ, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন অফ জৈব যৌগ এটা আসলে হবে, ঠিক আছে। এটা আমি এটা পাচ্ছিলাম না বলে আমি তাই লিখে দিয়েছি ইংলিশে, তাড়াহুড়ো করতে, ঠিক আছে, কোনো চাপ নেই জীবনে। তো এবার দেখো, তোমাদের আরেকটা কথা বলে নিই, এটা খুব সোজা জিনিস, ঠিক আছে। কারণ অনেকে আমাদের যেরকম, আমাদের এটা অর্গানিক কেমিস্ট্রিটা, জৈব রসায়নটা আমাদের 2022 আমি পরীক্ষা দিয়েছি, তো আমাদের এটা সিলেবাসে ছিল না। তো আমরা ক্লাস 11-এ গিয়ে এটা পড়েছি, ক্লাস 11-এ গিয়ে এটা আমরা পড়েছি। আমাদের ভাইটা ভয় লাগতো তখন, এটা কি বলছে, হ্যাঁ এরকম ভয় লাগতো, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে আমি বলছি, তোমরা এখন একটুখানি ভালো করে পড়ো, ঠিক আছে। এখন আমি আশা করি ঠিকঠাক বোঝাবো, আমি আশা করছি, ঠিক। তো ভালো করে পড়ো, দেখবে এটার ভয়টা কেটে যাবে। ভয়টা যদি কেটে যায়, তোমরা ক্লাস 11-12 গিয়ে ভালো করে নেবে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। কারণ ভাই সাহেব, আমি জানি আমি সৃজন দাদা, রাজবিদ দাদা, ঠিক আছে, তোমরা দেবজিৎ দাদা হচ্ছে গিয়ে সৃজনের যে ভিডিও এডিট করে, ঠিক আছে, সৃজন দাদার যে ভিডিও এডিট করে তার নাম দেবজিৎ দাদা। কৌশিক দাদাকে আমাদের যে শর্টস ছাড়ে, থাম্বনেল বানায়, তার নাম হচ্ছে কৌশিক দাদা, ঠিক। তো আমরা 5 জন বন্ধু, ঠিক আছে, আমাদের কোম্পানি এই 5 জন মিলিয়ে, ঠিক। আমরা সবাই জানি অর্গানিক কেমিস্ট্রি কত ভালো, কারণ আমরা পড়তাম না ভাই অর্গানিক কেমিস্ট্রি, আমাদের প্রচুর ভয় লাগতো। আমরা এই অর্গানিক কেমিস্ট্রি নামটা শুনলেই আমাদের, ও ভাই সাহেব ছেড়ে দাও আমাকে। এটা যেন তোমাদের সাথে যেন না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি এটা ভালো করে করানো। দাদা তোমাদের ইনঅর্গানিকের সময় বলেছিলে, দাঁড়াও আসবে, ইনঅর্গানিকেরও ভালো লেকচার আসবে, ডোন্ট টেক চাপ, ঠিক আছে। হচ্ছে ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব রসায়ন, ঠিক, জৈব, ঠিক। তো চলো আজকে পড়াশোনা তাহলে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল শোনো কি বলছে আজকে। প্রথমে জৈব রসায়নটা কাকে বলে, ঠিক।
জৈব রসায়ন, জৈব পদার্থ দিয়ে যে রসায়ন হয় সেটাকে বলে জৈব রসায়ন। দাদা এটা কি ডেফিনেশন? খুব খারাপ ডেফিনেশন, আমি জানি। দেখো, জৈব মানে হচ্ছে কি কোনো পশু পাখি বা উদ্ভিদ থেকে আসছে এরকম কোনো জিনিস। অর্গ্যানিক, অর্গ্যানিক তো আমি ট্রান্সলেশন বলে দিচ্ছি, মানে যেটা আমাদের পশু পাখি থেকে আসছে, ঠিক আছে, সেরকম সেটা দিয়ে আমি জৈব বলি। যেরকম জৈব সার হয় অনেক, হ্যাঁ, যেটা মিশে যায়। আর একটা কৃত্রিম বা অজৈব, মানে যেটা কোনো জৈব মানে তোমাকে ভালো করে আমি বলেছি, কোনো জীবন্ত প্রাণী বা উদ্ভিদ থেকে আসা যে কোনো পদার্থকে আমরা কী বলি? জৈব। ঠিক। এবার কোনো যেটা জীবন্ত নয়, যেরকম খনিজের অনেক পদার্থ, সেটা অজৈব হয়। ঠিক। খনিজের পদার্থ যেরকম অনেক কিছুই হয়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আরও কিছু কিছু ছিল অজৈব হয়। যেরকম হিরে, সোনা, এগুলো অজৈব পদার্থ। ঠিক আছে, হিরে, সোনা, তারপরে আমাদের ধাতুর মধ্যে বলতে পারো আরও রূপো, লোহা, এগুলো হচ্ছে অজৈব পদার্থ। আর জৈব পদার্থ যেগুলো মানুষের শরীরে পাওয়া যায়, প্রাণীর শরীরে পাওয়া যায়, ওগুলোকে আমরা জৈব পদার্থ বলি। এটা এখান থেকে আমরা আলাদা করেছি। ঠিক আছে, এবার শোনো কী গল্প হয়েছে। আর একটা গল্প শোনো। এবার জৈব পদার্থর গল্পটা আমরা ভাবতাম, জৈব পদার্থ আমরা খুব ইউজ করতাম। ঠিক আছে, কোথা থেকে ইউজ করতাম দাদা? জৈব পদার্থ আমরা ইউজ করতাম, ধরো কোনো একটা পশুকে মারলাম, তার চর্বিটাকে আমরা ইউজ করতাম, তেল হিসেবে ইউজ করতাম, তেল ইউজ করতাম। তারপরে আমাদের আরও নাম বলো, চর্বি, স্টার্চ। তারপর আমরা চিনি খাই, চিনি একটা অর্গ্যানিক পদার্থ বা জৈব পদার্থ। চর্বি, অ্যালকোহল, অ্যালকোহলিয়া। ঠিক আছে, তারপরে আর কি আছে? তার ওইখানে আছে, হ্যাঁ, ভিটামিন, প্রোটিন, এইগুলো হচ্ছে জৈব পদার্থ। ঠিক আছে, এগুলো জৈব পদার্থ। এগুলো তো আমরা নর্মালি লাইফে আমাদের লাগে। ঠিক আছে, কিন্তু আমরা ভাবতাম আগেকার দিনে, ধরো যে 1700 সালে, তখন আমরা ভাবতাম, তো 1700 কি তার আগেও, যে এই জৈব পদার্থগুলোকে শুধুমাত্র কোথা থেকে পাওয়া যায়? এই জৈব পদার্থগুলো শুধুমাত্র কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী বা এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, এইবার তখনকার দিনে জানো তো কী ছিল? তখনকার দিনে কুসংস্কার ছিল অনেক। কীরকম কুসংস্কার? তখনকার ভাবতে এই জৈব পদার্থগুলো তৈরি করতে গেলে কোনো একটা অদ্ভুত কোনো একটা উপায় বা কোনো একটা কী বলুন না, অলৌকিক কিছু একটা হয় আমাদের শরীরে, জানো তো। তখন আমরা বলতাম যে মানুষকে ঠাকুর তৈরি করেছে, এখনও অনেকে বলে। ঠিক আছে, সায়েন্স বলে কিছু হয় না, অনেকেই মানে, কিন্তু আসল কথা মানুষ সায়েন্স নর্মাল। ঠিক আছে, এবার তো তখন ওটা মানুষ ভাবতো তখনকার দিনে যে জৈব পদার্থগুলোকেও কোনো কী বলুন না, অলৌকিক কোনো উপায় তৈরি করা যায়। ঠিক আছে, নালে নর্মালি ওরা তৈরি হয় না। ঠিক আছে, যেটা রহস্যময় পদ্ধতিতে তৈরি করে, তো মানুষ তখন বানাতে পারতো না। এবার সালটা হচ্ছে গিয়ে 1815, হ্যাঁ, 1815 খ্রিস্টাব্দে আমাদের বার্জেলিয়াস বলে একটা বিজ্ঞানী ছিলেন। কি বার্জেলিয়াস? সে একটা প্রাণশক্তির তত্ত্ব দিয়েছিলেন। কি প্রাণশক্তি তত্ত্ব? সেটাতে তিনি কী বলেছিলেন শুনলে তোমাদেরও ভালো লাগবে। সেটাতে তিনি এই যে আমি যে কথাটা আগে বললাম, এই কথাটা বার্জেলিয়াস প্রথম বলেছিল, যে এই অর্গ্যানিক পদার্থগুলো বা অজৈব যৌগগুলো, ঠিক আছে, কোনো কী বলে রহস্যময় পদ্ধতিতে তৈরি করা হয়, আমরা ল্যাবরেটরিতে এটা তৈরি করতে পারি না। ঠিক। এবার আরেকটা বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে গিয়ে ভোলার। কি নাম? ভোলার। হ্যাঁ, ইনি এবার খেলা করছিলেন, জানো তো বিজ্ঞানের একটু পাগলা টাইপের হয়, তো ইনি কী নিয়ে খেলা করছিলেন? ইনি কী নাম এটাকে কী বলে? অ্যামোনিয়াম, কী বলে এটাকে? অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম, ঠিক লিখলাম, অ্যামোনিয়াম সায়ানাইড, ও এন লিখতে ভুলে গেছি, সরি। অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক। কি এটা কি বলে? অ্যামোনিয়াম সায়ানাইড, সায়ানাইড না নাইড, সায়ানেট, সরি, সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। ঠিক আছে, এই যে নিয়ে উনি কিছু একটা এক্সপেরিমেন্ট করছেন বা এটা নিয়ে কিছু কিছু করছিলেন। ঠিক। এবার তিনি এটাকে কী করলেন, একটু হিট দিয়েছিলেন, তখন তিনি দেখতে পেলেন নতুন একটা পদার্থ তৈরি হয়ে গেল। তখন তিনি দেখলেন একটা নতুন পদার্থ তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলি, দেখো কোন পদার্থটা তৈরি হচ্ছে, NH2CO, NH2, এই পদার্থটা তৈরি হলো। এটাকে আমরা বলি ইউরিয়া। এটাকে আমরা কি বলি? ইউরিয়া। ইউরিয়া কি দাদা? ইউরিয়া এটা কি? এবার এই কথা, এটার নাম শুনে বা এটাকে দেখেই আমাদের বিজ্ঞানীটা এই ভোলার কি বলে উঠলেন? ইউরেকা, 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 আমরা তো নতুন জিনিসপত্র বানিয়ে নিয়েছি ভাই, সব আলাদাই আগুন লেগে গেছে জীবনে, এরকম নিশ্চয়ই বলেননি, কিন্তু ওনার মনের ভাবনা আমি তোমাকে বলছি। ঠিক আছে, উনি কি বললেন যে ইউরিকা ভাই কী বানিয়ে দিয়েছি আমি, এটা ইউরিয়া হচ্ছে একটা জৈব
জৈব পদার্থ, ইউরিয়া হচ্ছে একটা জৈব পদার্থ। হ্যাঁ, এবার তিনি বললেন না, ওই যে আমাদের আগে একটা বলেছেন কি নাম, আমার নামটা ভুলে যাই ভাই, বার্জেলিয়াস। এবার তিনি বললেন যে না, তাহলে তো বার্জেলিয়াসের গল্পটা ভুল। বার্জেলিয়াস যে বলেছিলেন যে অর্গানিক কম্পাউন্ড বা জৈব পদার্থ শুধুমাত্র ইয়েতে তৈরি করা যায়, কি বলে, শুধু কোনো একটা রহস্যময় পদ্ধতিতে তৈরি করা যায়, আসলে আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি না। তিনি তো তৈরি করে দিলেন, কি নাম এনার, বোলার এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, এরপরে আমাদের কলবে বলে একটা সাহেব ছিলেন, কি বলবে, কলবে কি বললেন, কলবে এরপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে একটা কম্পাউন্ড বানালেন, যেটাকে আমরা বলি, এটাকে কি বলি, এটা কিছু বলি আমরা, এটাকে বলি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন কলবে। এটার কি নাম ছিল, বিজ্ঞানীটার কলবে। ঠিক আছে, কি বলবে, কলবে বলবে। ঠিক আছে, এবার তারপরে আরো বিজ্ঞানী এলেন, বিজ্ঞানীটার নাম ছিল হচ্ছে গিয়ে, তারা আমার মনে ছিল, বার্থেলয়েড। কি নাম, বার্থেলট, ঠিকঠাক লিখেছি, হ্যাঁ বার্থেলট। ইনি কি বানালেন, ইনি তারপরে মিথেন বানালেন, এটা কি ল্যাবরেটরিতেই বানালেন, বুঝতে পারলে। তারপর থেকে ওই যে আমাদের ওই বিজ্ঞানীটা যে বার্জেলিয়াস যে বলেছিলেন যে প্রাণশক্তি দিয়ে এটা তৈরি করা যায়, প্রাণশক্তির তত্ত্ব দিয়েছিলেন, সেটা তারপরে পুরো খারিজ হয়ে গেল। তারপরে আমরা এই যে জৈব পদার্থকে আমরা নিজেরাই ল্যাবরেটরিতে তৈরি করতে পারি। তারপর থেকে বোঝা গেছে। এই হচ্ছে গল্প। মানে তখন এরকম সংস্কার ছিল। তারপরে তারপরে এত জিনিসপত্র তৈরি করলেন, কলবে, বার্থেলয়েড, বোলার। তারপরে ওই বার্জেলিয়াসকে কিছুই করা হয়নি। বার্জেলিয়াসকে কী করা হলো, বার্জেলিয়াসকে বললো তুমি ভুল বলছো, আমরা আসলে তৈরি করতে পারি। ঠিক আছে, এরপর থেকে আরও কি জানো, এখনের গল্প শোনো তোমাদের। আমরা 95%, তারা অন্য কালি ইউজ করতে হয় মাঝে মাঝে, আমরা 95% অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, ঠিক আছে, আমরা রাসায়নিক ইয়েতে বা ল্যাবরেটরিতে তৈরি করি। ভাই ল্যাবরেটরির বাংলা ভুলে যাই মাঝে মাঝে। হ্যাঁ, আর মাত্র 5% আমরা এখন উদ্ভিদ বা কোনো প্রাণী বা কোনো পশু থেকে ইউজ করি। এগুলো কোথায় কাজে লাগে, ধরো যে ওষুধ তৈরি হয়, ঠিক, ওষুধে প্রোটিন, ভিটামিন, তোমরা ওষুধ খাও না, আর তোমরা তৈরি খাও, তোমাদের তখন বয়স ছোটো, যখন বয়স হবে তোমাদের মা বাবা নিশ্চয়ই খায়, বা আরও তোমার দাদু দিদা যারা খায় তারা খায়, দেখবে ভিটামিন থাকে, ভিটামিনের ওষুধ তো অনেকেই খেয়েছে, ঠিক, ভিটামিনের, তারপর প্রোটিনের, তারপর ক্যালসিয়ামের, এগুলো আমরা সব বানাতে পারি, এগুলো আমরা সব বানিয়েছি। তো সেটা কোথায়, এখন 95%, ভাবো, জাস্ট ইম্যাজিন 95% আমরা ল্যাবে তৈরি করি, আর মাত্র 5% আমরা এগুলো আরও কমে যাবে, 5% আমরা এবার পশু এরপর থেকে আরও প্রাণী হত্যা কম করে দেবো। ঠিক, এই ছিল হচ্ছে কি অর্গ্যানিক কেমিস্ট্রির গল্প। ঠিক আছে, এবার আরেকটা বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে গিয়ে, দাঁড়াও আমাকে, লাভয়েসিয়ার। কি নাম, লাভয়েসিয়ার। ঠিক আছে, তিনি তারপরে অর্গ্যানিক কম্পাউন্ড নিয়ে অনেক রিসার্চ করলেন, তিনি বললেন অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব পদার্থ বা জৈব যৌগ, যে কোনো জৈব যৌগতে একটা কম্পাউন্ড বা একটা এলিমেন্ট সবসময় কমন থাকে, একটা এলিমেন্ট সর্বদা কমন থাকে। কোন এলিমেন্টটা, এই এলিমেন্টটা, কোন এলিমেন্টটা, এই এলিমেন্টটা, এটা তো নয়, এইটা, বুঝতে পারলে, এইটা সব সময় থাকে, কি থাকে, কমন থাকে। ধরো যে আমরা যেরকম চিনি, গ্লুকোজের নাম শুনেছি, গ্লুকোজের নাম শুনেছো নিশ্চয়ই, বা সুগার, গ্লুকোজ বা সুগার না, গ্লুকোজ আলাদা, সুগার আলাদা, আমরা সুগারের তো নাম শুনেছি। এর ফর্মুলা কি হয়, C12H22O11। এটা কি সুগারের মলিকুলার ফর্মুলা, সুগারের ঠিকঠাক লিখলাম, একদম পারফেক্ট লিখেছি, সুগারের মলিকুলার ফর্মুলা বা চিনি যেটাকে বলি, তার এটা মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, দেখো এইখানেও একটা জিনিস কমন, কি সি কমন, বোঝা গেছে। আবার ধরো যে গ্লুকোজ, আচ্ছা গ্লুকোজ স্পেলিং লিখতে পারছি আমি, তার জন্য গ্লুকোজ লিখছি না, গ্লুকোজ মেবি এটাই স্পেলিং, এটার কি C6H12O6, ঠিক লিখলাম, এটা C6H12O6, ঠিক, এটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা, বুঝতে পারলে। এইখানেও দেখো কি কমন,
কার্বন কমন, ঠিক আছে, এখানেও কার্বন কমন। এবার তখন ওই যে কী নাম লাভয়েসিয়ার বললেন যে তার আগে এইসব হওয়ার এইসব ঘটনা ঘটার আগে বলেছিলেন, ঠিক আছে, আমি এটা স্কিপ করে গেছি মানে ভুলে গেছি, ঠিক আছে। কি বললেন যে যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডে বা যে কোনো জৈব যৌগ বা জৈব পদার্থতে সর্বদা কার্বনটা সবসময় কমন থাকবে, কার্বন থাকতে হবে। তা বলে কি দাদা এইটাও জৈব যৌগ? না, এরকম কথা নেই যে কার্বন থাকলেই, দেখো এরকম কোনো কথা নেই যে কার্বন থাকলেই ওটাকে জৈব যৌগ হতে হবে, এরকম কোনো কথা নেই। কিন্তু জৈব যৌগ হলে সেটাকে তার মধ্যে কার্বন থাকতে হবে। বোঝা গেছে? কি জৈব যৌগ যদি হয় তাহলে তাকে তার মধ্যে কার্বন থাকতে হবে। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। বুঝলে কি গল্প? তাহলে কোনো জৈব যৌগতে কার্বন থাকতে বাধ্য, ঠিক আছে, গট ইট, ভেরি গুড। এবার 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 কি পড়বো? এবার কেন দাদা কার্বনটা কেন মানে কার্বন কেন থাকতে বাধ্য, সেটা জৈব যৌগের একটা প্রপার্টি যে কার্বন থাকবে, ঠিক আছে। এবার কার্বনের থাকার আরও একটা কারণ আছে, আরও কিছু কিছু কারণ আছে। কার্বনের যোজ্যতা কত জানো? ও তার জন্য এই যে কার্বন সবসময় যেহেতু থাকে জানো তো, এই যে আমাদের এই জৈব যৌগে বা অর্গ্যানিক কম্পাউন্ডসে যেহেতু কার্বন সবসময় মজুদ থাকে, বা ভাই আমি হিন্দি বলছি, কার্বন সবসময় থাকে, ঠিক আছে, তার জন্য এটাকে কেমিস্ট্রি অফ কার্বনও বলা হয়, ঠিক আছে, মানে কার্বনের রসায়ন এরকমও বলা হয়, ঠিক। দাদা এটা কোথায় বলা হয়? আমি শুনেছি ভাই, তোমরা শুনেছো কিনা আমি জানি না, আমি শুনেছি, ঠিক আছে, এটাকে তার জন্য কার্বনের রসায়নও বলা হয়। কার্বনের রসায়ন এরকম বলেন, আমি কেমিস্ট্রি অফ কার্বন এটা শুনেছি, ইংলিশটা শুনেছি, আমি বাংলা শুনিনি, কারণ আমার ক্লাস 11-12 ইংলিশ ভার্সন ছিল, তো 10 অব্দি বাংলা ভার্সানে পড়েছি। তো 11-12 গিয়ে আমি প্রথমবার অর্গানিক কেমিস্ট্রি পড়েছি, তো সেখানে আমি ইংলিশে শুনেছিলাম ভাই, এবার আমাকে বলবে না কেউ, ঠিক হয়েছে। এবার দেখো কার্বনের গল্প। কার্বনের যোজ্যতা কত হয় জানো? কার্বনের শেষ করে কত ইলেকট্রন থাকে? এটা কার্বন একটা, কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 2,4 হয় কি নয়? হয়। মানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন থাকে। এবার যেহেতু 4টে ইলেকট্রন থাকে কার্বনের যোজ্যতা কক্ষে, 1, 2, 3, 4টে, এবার কার্বন কটা বন্ড তৈরি করতে পারে? তাহলে কার্বন আর 4টে বন্ড, কারণ কার্বনের কাছে আর কটা ইলেকট্রনের অভাব আছে? আমরা সবসময় জানি ওরা নোবেল গ্যাস, বা নোবেল গ্যাসকে কী বলে ভাই বাংলায়? নোবেল গ্যাসই বলে। সবসময় কার্বন বা যে কোনো মলিকিউল বলছি কেন, যে কোনো কী বলে, মৌল, বাংলায় মৌল, যে কোনো মৌল কী চায়? তার কাছাকাছি যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে যার নোবেল গ্যাসের, সেটা অ্যাচিভ করতে চায়, বা শেষ কক্ষে সর্বদা 8টে ইলেকট্রন রাখতে চায়। তো কার্বনের এখন কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে, ও আর 8টে ইলেকট্রন রাখতে চায়। তো এখন কি করবে? এখান দিয়ে 1 ইলেকট্রন নেবে, এর কাছ দিয়ে একটা, এর কাছ দিয়ে একটা, এর কাছ দিয়ে একটা, দাদা কার কাছ দিয়ে সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু এ আর 4টে ইলেকট্রন নিয়ে 4টে এরকম বন্ড তৈরি করবে, 1, 2, 3, 4টে। বোঝা গেছে? এরকম 4টে বন্ড করবে। তাহলে কি কার্বন টোটাল কটা বন্ড তৈরি করতে পারে? কার্বন টোটাল 4টি বন্ধন তৈরি করতে তাহলে কার্বন টোটাল কটা বন্ধন তৈরি করতে পারে? 4টে বন্ধন সর্বদা তৈরি করতে পারে, ঠিক আছে। যেরকম আমরা জানি, ধর যে হাইড্রোজেনের সাথে করি, হাইড্রোজেন ধর যে 1টা ইলেকট্রন দিল, এখানে একটা হাইড্রোজেন দিল, এখানে একটা হাইড্রোজেন দিল, একটা হাইড্রোজেন দিল, এই একটা হাইড্রোজেন দিল, হ্যাঁ। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে CH4, বা বলি হচ্ছে গিয়ে কি বলি এটাকে? মিথেন। শোনা হ্যাঁ নাম মিথেন, শোনা হ্যাঁ, এটাকে আমি কি বলি? মিথেন। বুঝতে পেরেছো? এরকম 4টে হাইড্রোজেনের কাছে একটা হাইড্রোজেনের কাছে একটা করে ইলেকট্রন নেয় এবং মিথেন তৈরি হয়, ঠিক আছে, এটা আগেও পড়েছি। এবার দাও আরেকটা কথা, কি বলবো, কার্বন যোজ্যতা কক্ষে সমতল, হ্যাঁ। এবার দেখো, এবার এটা যে তোমরা দেখতে পারলে যে এটা আমি যেরকমভাবে আঁকলাম, ঠিক আছে, এটা আমি যেরকমভাবে আঁকলাম,
ঠিক। ও ও সরি, আমি ভাবছি আমার স্মার্ট বোর্ড। ঠিক আছে, আমি কী করতে চাইছিলাম জানো, আমি করতে চাইছিলাম যেরকম স্মার্ট বোর্ডের যারা স্যাররা পড়ে তাদের এরকম করে, এরকম করে এটাকে এরকম নিচের দিকে টানতে পারে। ঠিক আছে, আমি ভাবছি আমারও স্মার্ট বোর্ড, তো আমি এরকম নিচে গেলে দিয়ে টানতে যাচ্ছিলাম, তাহলে নো, আই হ্যাভ নো স্মার্ট বোর্ড। দেখো তোমরা একটু যদি ভালো করে পড়াশোনা করে আমাকে একটা যদি গিফট করতে পারো তাহলে খুব ভালো। ঠিক আছে, এবার দেখো গল্প কী হচ্ছে। দেখো এই যে কার্বন যে এরকম যে হাইড্রোজেনের সাথে 4টে এরকম বন্ড তৈরি করেছে, 4টে এরকম বন্ড তৈরি করেছে, হ্যাঁ 4টে বন্ড। আসলে এটা এরকম দেখতে হয় না। এই যে এটাকে আমি যেরকমভাবে দেখিয়েছি, খাতার মধ্যে এরকম চিপকে দিয়েছি, মানে দেখবে আমরা ধরো যে এরকম আরশোলা হয় না, আরশোলা এরকম 1, 2, 3, 4, 5, 6টা আরশোলা নর্মাল হয়। 3Dতে আরশোলা যেরকম থাকে দেখেছো নিশ্চয়ই, সব এরকমভাবে থাকে। এবার ওটাকে আমি এরকম চিপকে দিলাম, তাহলে এটা এরকম দেখতে, তাই তো। কিন্তু এটা আসলে এরকম দেখতে হয় না। এই মিথেন এরকম আসলে দেখতে হয়। মিথেন দাদা কীরকম দেখতে হয়, দেখো মিথেন কীরকম দেখতে হয়। আমি তোমাদের জন্য ওয়ার্ল্ড ক্লাস 3Dর ব্যবস্থা করেছি। 3D কী বলে, VFX। দেখো মিথেন আসলে দেখতে হয় এরকম, টান টান। মিথেন আসলে দেখতে হয় এই যে এরকম, এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, বুঝতে পারলে? মিথেন আসলে এরকম দেখতে হয়। এই যে এই নিচেরটা, এই যে আমার যেটা মুঠি বা যেটাকে আমরা কী বলি, ঘুষি বলি, এটাকে কী বলি ভাই, কিছু একটা বলি, ওটা কি দেখাচ্ছে, এটা সিটাকে দেখাচ্ছে, এই যে কার্বনটাকে এটা দেখাচ্ছে। এইটা একটা হাইড্রোজেন, এই যে একদম শেষ এটা বন্ড, এই যে লম্বা এটা বন্ড। ঠিক আছে, এইটা একটা হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। বোঝা গেছে? এটাকে আমি এরকম করতে পারি বা এরকমও করতে পারি, তাহলেও সেম থাকবে, যদিও তাহলে সেম থাকা উচিত, কিন্তু আমি যেহেতু ভালো করে ধরতে পারিনি বলে সেম থাকছে না। ঠিক আছে, ভালো করে যেহেতু আমি ধরতে পারিনি বলে সেম থাকছে না। ঠিক আছে, কিন্তু আসলে এরকম দেখতে হয়। ঠিক আছে, এবার দেখবে, এবার আসলে গল্পটা কীরকম হয়, হ্যাঁ এরকম, প্রায় এরকম, তাও এটা একটু দেখছে না, আমার আঙ্গুলে সমস্যা হচ্ছে। ঠিক, আসলে এরকম দেখতে হয়। ঠিক আছে, এবার এদের মধ্যে দেখবে, এদের মধ্যে এই দুটো কোণের মধ্যে এই দুটো কোণ আর এই দুটো কোণ আর এই দুটো কোণ, দেখো ওসব পরে দেখছো, ও কোণের গল্প পরে করছে। ঠিক আছে, ওটা পরে করবো। এবার যে এই যে স্ট্রাকচারটা যে তৈরি হয়েছে, এটার যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টেট্রাহেড্রন। কি বলি? ইংলিশে বলি টেট্রাহেড্রন, বা বাংলায় বলি সমচতুস্তলকীয়। দেখি একটু হয়ে গেল, সমচতুস্তলকীয়। কি বলি এটাকে? সমচতুস্তলকীয়। কি বলি? সমচতুস্তলকীয়। ইংলিশে কি বলি? টেট্রাহেড্রন বা টেট্রাহেড্রন। ঠিক আছে, এই যে এটা যে স্ট্রাকচারটা যেরকম তৈরি হয়েছে, এটা একটা হাইড্রোজেন, এটা ইমাজিন করতে পারছো আমি কি বলতে চাইছি? ভাবো, এটাকে আমি ধরো যে এরকমভাবে চিপকে দিলাম, ঠিক আছে, বোর্ডে এরকম, এবার এরকম চিপকাচ্ছি, তাহলে এরকম দেখতে হচ্ছে। এটা একটা কার্বন, ঠিক, আমার মুঠিটা, ওপরে একটা হাইড্রোজেন আছে, এই পাশে এই হাইড্রোজেনটা আমি 3Dতে আঁকার চেষ্টা করছি। এইটা হচ্ছে গিয়ে পিছনের হাইড্রোজেনটা, তার জন্য ডটে দেখিয়েছি। আর সামনের হাইড্রোজেনটা, এই যে এটা যেটা আছে, এটা আসলে এরকম আছে, তো আসলে এটা এরকম আছে। ঠিক, তো সামনের যেটা আছে হাইড্রোজেনটা, এটা দেখো, এটা হচ্ছে কি এই বোর্ডেই আছে, এটাও এই বোর্ডেই আছে, এইটা পিছনে, তার জন্য এই ডট দিয়ে দেখিয়েছি, এটা সামনে। এবার দেখো এটাকে এরকম দেখতে হবে। আমি 3Dতে আঁকার চেষ্টা করছি, হচ্ছে না আমিও জানি, কিন্তু ইউ গাইজ হ্যাভ টু অ্যাডজাস্ট ইট। এটা হচ্ছে এই হাইড্রোজেনটা, বুঝতে পারলে? আসলে এটা এরকম দেখতে, বুঝতে পেরেছো? এটা এরকম দেখতে, কিন্তু এটা যেহেতু 3D, তো এটা যেহেতু 2D, বোর্ডটা কি 2D, তো হ্যাঁ বোর্ডটা 2D আর এটা 3D, তার জন্য এখানে আমরা দেখাতে পারছি না, তার জন্য আমরা এরকম দেখাচ্ছি। বুঝতে পেরেছো এই জিনিসটা? এটাকে কি বলা হয়? সমচতুস্তলকীয়। ইংলিশটা তোমাদের মনে রাখার দরকার নেই। কি বলা হয় আবার বলো? সমচতুস্তলকীয়। তাহলে কি কার্বন বা এটা মিথেনের স্ট্রাকচার কিরকম হয়? এরকম হয়। বোঝা, তোমাকে জিজ্ঞাসা করে মিথেনের গঠন কিরকম হয়, তুমি কি বলবে? মিথেনের গঠন হয় হচ্ছে গিয়ে সমচতুস্তলকীয়। বোঝা গেছে? আমার সাথে বলো ভাই লোক, সমচতুস্তল। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে গল্প। এবার দেখো গল্প,
আর কি গল্প? এবার যে এইটা মিথেনের এই যে এই দুটো কোণের মধ্যে বা এই দুটো কোণের মধ্যে এই কোণটা হয় হচ্ছে এই কোণটার মান হয় হচ্ছে গিয়ে 109°28'। কি হয়? 109°28'। তাহলে দাদা এই কোণটা কি আলাদা হয়? এই কোণটার মান কি আলাদা হয়? কোন কোণটার মান? এই কোণটার মান কি আলাদা হয়? না, এই কোণটার মান হয় 109°28'। এই কোণটারও মান হয় 109°28'। এই কোণটারও মান হয় 109°28'। 109°28'। বোঝা গেছে মানে এই কোণটার মান 109°28', এই কোণটার মান 109°28', এই কোণটার মান 109°28'। তারপরে এর নিচেও কিছু কিছু কোণ থাকবে। এই যে এই ভাই সাহেব ঘুরছে না, আমি ঘুরে যাচ্ছি। এই কোণটার মান 109°28'। বোঝা গেছে ইজি? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? একটু বোঝা যাচ্ছে? একটু বুঝতে পারলেই হলো, বেশি বুঝে লাভ নেই। বুঝতে পারছো হ্যাঁ কি না? বলো, একটু কমেন্ট করো যে হ্যাঁ দাদা হেভি, সাবাস, টাইম স্ট্যাম্প দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক যে এটা সবকটা এবার বুঝতে পারলে তো? এটা তাহলে কি 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচারকে বাংলায় বলে হচ্ছে গিয়ে হ্যাঁ সমতলে থাকে না ভাই সব বাংলা নাম। 3D বাংলা কি বলে? কেন্দ্রে পরমাণু অবস্থান করে এবং 4টি যোজ্যতা চতুস্থলকেও 4টি শীর্ষবিন্দুতে প্রসারিত হয়। হ্যাঁ ঠিক। তারপরে আচ্ছা 3Dকে কি বলে বলো? 3D থেকে বলে হচ্ছে গিয়ে কি বলে? থ্রি কিছু একটা বলে, ঠিক আছে? 3D 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক। সাব্বাস, মনে পড়ে গেছে। ত্রিমাত্রিক, এটা ত্রিমাত্রিক একটা গঠন হয়। কি বলবে? মিথেনের গঠন। তোমাকে কোশ্চেন করে যে মিথেনের গঠনটা এঁকে দেখাও, বা এঁকে দেখাও খুব বেশি বলে না, এঁকে দেখাতে বললে এরকম আঁকবে না। শুনতে পাচ্ছ তোমরা? আজকে কালী ঠাকুর বিসর্জন হচ্ছে তার জন্য, ঠিক আছে? চলে গেছে। হ্যাঁ দেখো, এইটা যেহেতু দেখতে পাচ্ছ এরকম কিন্তু আঁকতে যাবে না, এটা একটু মানে আমি একটু হাই লেভেলে রেখে দিয়েছি। এটা ক্লাস 11-12 এরকম আঁকা হয়। তোমরা কি এরকম আঁকবে? তোমরা এরকম আঁকবে, CH, এখানে একটা H, এখানে একটা H, এই একটা H। তোমরা এরকম আঁকবে, তোমরা কিন্তু এরকম আঁকতে যাবে না। আমি একটু লেভেলে এঁকে দিয়েছি, ঠিক আছে? তোমরা এরকম না এঁকে এরকম আঁকবে। গট ইট ইউ গাইস? গট ইট, সাবাস। এবার কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এবার তোমাদের দেবে যে মিথেনের গঠন আঁকো, তখন কি বলবে? মিথেনের এটা প্রথমে আঁকলে এবার তারপর লিখবে যে মিথেনে কার্বন পরমাণুটি কোথায় থাকে? কেন্দ্রে থাকে, এবং 4টি হাইড্রোজেন প্রত্যেকটা কোণে থাকে, ঠিক আছে? আর কি হচ্ছে? এবং মিথেন সমতলে থাকে না। মিথেনের প্রত্যেকটি কি বলে মলিকিউল বা প্রত্যেকটি মৌল সমতলে থাকে না। এরা ত্রিমাত্রিক হয় এবং সমচতুস্থলকীয় আকার ধারণ করে। সমচতুস্থলকীয় আকার ধারণ করে। উফ, কি বাংলা ভাই সাহেব, ঠিক আছে? লেভেল অফ বাংলা। ঠিক আছে, বোঝা গেছে? ইজি তো এটা? হ্যাঁ, এবার দেখো গল্প। এর হচ্ছে মিথেন। এবার এটাই ছিল হচ্ছে কি মিথেনের যে 4টে যোজ্যতা হয়। দেখতে পেলে তো মিথেনের 4টে যোজ্যতা? এই যে ছিল না মিথেনের চতুর্যোজ্যতা, এই মিথেনের কি কার্বনের চতুর্যোজ্যতা, এই যে কার্বনের চতুর্যোজ্যতা। দাদা তুমি কার্বন নিয়ে এত কেন আলোচনা করছো? অন্য কম্পাউন্ডগুলো কি দোষ করেছে? নো, এখন আমরা কার্বন নিয়েই আলোচনা করব, কারণ এটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। দিস ইজ কেমিস্ট্রি অফ কার্বনস। এর সাথে সাথে অন্যান্য পদার্থেরও কথা বলবো, কিন্তু সব থেকে বেশি কথা বলবো কার্বনের। বোঝা গেছে? এবার কার্বনের ক্যাটানেশন ধর্ম কি? কার্বনের স্পেলিং ভাই সাহেব, ক্যাটিনেশন ক্যাটি মানে কি? ক্যাট মানে, সরি আমি অন্যান্য ভুলভাল জিনিসপত্র ভাবছি। ক্যাট মানে ওই যে বিড়াল হয় না, ক্যাট, আমি ওরকম ভাবছি। ক্যাটিনেশন ধর্ম কি হয়? দেখো, কার্বন যেহেতু 4টে বন্ড, ঠিক আছে? এবার আর কার্বন যেহেতু খুব ছোট হয়, ঠিক আছে? কার্বন জানো তো খুব ছোট হয়, কার্বনের 4টে বন্ড। তারপরে কার্বনের যে বন্ড এনার্জি, ঠিক আছে? বন্ড এনার্জি মানে ওটা কতটা অন্যান্য মৌলদের সাথে বন্ড তৈরি করে স্টেবল থাকার ক্ষমতা সেটা অনেক বেশি হয়, ঠিক আছে? সেই কারণে কার্বন কি করে?
কার্বন কি করে, অন্য একটা কার্বনের সঙ্গে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড বা ট্রিপল বন্ড, বাংলায় ফিরে এসে বন্ধু, কার্বন কি করে অন্যান্য কার্বনের সাথে কি করে, এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত করে, দ্বিবন্ধনে যুক্ত হয়ে অনেক বড় শৃঙ্খল বা চেন তৈরি করতে পারে। এরকম তুমি এরকম কম্পাউন্ড দেখবে, এরকম কম্পাউন্ডে দেখবে। এবার এখানে একটা জায়গায় ডবল বন্ড দিয়ে দাও, এখানে একটা জায়গায় তিনটে বন্ড দিয়ে দাও, একটা জায়গায় এরকম করে দাও, ঠিক আছে? এরকম জিনিসপত্র তোমরা দেখবে, বুঝতে পারলে? এই যে ধর্মটা, এবার কার্বন এটা যেরকম মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল মানে ওপেন চেন, ওপেন চেন ইংলিশে এই কথাগুলো তোমরা, শৃঙ্খল মানে হচ্ছে চেন, ঠিক আছে? এবার মুক্ত শৃঙ্খল মানে কি ওপেন যেটা হয়। এবার এখানে বদ্ধ শৃঙ্খলও হয়, বদ্ধ শৃঙ্খল কিরকম, এই দেখো এরকম হয়, ধর যে এটা একটা সি, এটা একটা সি, এটা একটা সি, এই একটা সি, এই একটা সি, এই একটা সি, দাদা কতগুলো সি, অনেকগুলো, দেখো পৃথিবীতে অনেক সি আছে, ঠিক আছে? যারা বুঝতে পারছো তারা খুব ভালো, যারা বুঝতে পারবে তারা আরও ভালো, তারা তাদের মধ্যে বদ্ধ চলে যাবে না, ঠিক আছে? এই যে এইটা ধর যে এটা এটা এটা, এটাকে কি বলে, এই যে এরকম দেখ, এটা একটা বদ্ধ বন্ধন হলো না, এটা একটা ক্লোজড চেন হলো না, একটা রিং হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটাকে এটার একটা নাম আছে, ঠিক আছে? এই আমি এখন কথায় কথায় আমি একটা জিনিস এঁকে দিয়েছি, এটাকে বলা হয় বেনজিন। কি বলা হয়, বেনজিন, জয় বেনজিন, এটা কি বলা হয়, বেনজিন বলা হয়, ইজি ইজি, বেনজিন বলা হয়। এবার জয় ঠিক লিখলাম তো স্পেলিং, হ্যাঁ ঠিক, এটা কি বলা হয়, বেনজিন বলা হয়, বেনজিন বেনজিন, বা ভাই সাহেব ইংলিশ স্পেলিং লিখে দিচ্ছি, বেনজিন, ঠিক আছে? এটা কি বলা হয়, বেনজিন, ইজি। হ্যাঁ, এই যে বদ্ধ, এই প্রপার্টিটা কার্বনের, যে এই দেখো আমি তোমাকে ভালো ভাষায় বলছি, কার্বনের যে প্রপার্টি, দাদা ভালো ভাষায় তুমি বলতে চাইলে, কার্বনের যে এই যে ধর্ম, যার ফলে কার্বন অন্যান্য অনেকগুলো কার্বনের সাথে যুক্ত হয়ে এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত হয়ে এরা যে একটা কার্বন মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল তৈরি করতে পারে, তাকেই বলা হয় ক্যাটেনেশন, তাকেই বলা হয় ক্যাটেনেশন। বুঝতে পেরেছো? কি কার্বনের যে ধর্মের জন্য, এটা তুমি লিখতে পারো, আমি লিখছি না ভাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি লিখবে, কার্বনের যে ধর্মের জন্য, কার্বনের যে ধর্মের জন্য কার্বন অন্যান্য অনেকগুলি কার্বনের সাথে এক বন্ধন কিংবা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনে যুক্ত হয়ে, এক বন্ধন কিংবা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনে যুক্ত হয়ে কি বলে ওর নাম, মুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল, মুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করতে পারে, তাকেই বলা হয় ক্যাটেনেশন ধর্ম, তাকেই বলা হয় কার্বনের ক্যাটেনেশন ধর্ম। ইজি, সাবাস। এবার 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 কি বলবো, আমি ভুলে যাচ্ছি ভাই, ক্যাটেনেশন ধর্ম। হ্যাঁ, এবার তোমাদের কোশ্চেন আসে কার্বনের ক্যাটেনেশন ধর্মের কিছু কিছু কারণ লেখো। ফার্স্ট কারণ কি আমি বললাম, কার্বনের যেহেতু কার্বন পরমাণুর আকার খুব ছোট হয়, ফার্স্ট কারণ কি, ফার্স্ট কারণ কি, এটা লিখবে কার্বন, আমি সি লিখছি, কার্বনের আকার খুব ছোট হয়, খুব ছোট হয়, কার্বনের আকার খুব ছোট হয়, কার্বন পরমাণু লিখবে, হ্যাঁ, কার্বন পরমাণুর এটা লিখবে, হ্যাঁ, পরমাণুর আকার খুব ছোট হয়। সেকেন্ড কারণ কি, সেকেন্ড কারণ হচ্ছে গিয়ে কার্বনের চতুর্যোজ্যতা, কার্বনের যেহেতু চারটে বন্ড তাই অনেকগুলো কার্বনের সাথে ইয়ে করতে পারে, লিখবে কার্বনের চতুর্যোজ্যতা। নেক্সট কি, নেক্সট আর এখানে কি লেখা আছে দেখি, ওই যে বন্ধন শক্তি বেশি হবে, বন্ধন আমি বললাম না, আমাদের কি বলার নাম, বন্ড পাওয়ার, কি বললাম আমি ওটা, বন্ধন শক্তিটাকে কি বলি, বন্ড এনার্জি, হ্যাঁ, যেটাকে আমি ইংলিশে বলছিলাম বন্ড এনার্জি, বলেছিলাম না যে কার্বনের বন্ড এনার্জি যেহেতু খুব বেশি হয় তার জন্য এদের অনেকগুলো বন্ড করতে পারে, তাহলে ওর স্টেবল থাকে, বুঝতে পারলে? এটা লিখবে যে কার্বনের বন্ধন শক্তি, আমি ইংলিশে বন্ড এনার্জি বলেছি, ঠিক আছে, বন্ধন শক্তি অনেক বেশি হবে, বেশি হওয়ায় এটা কি করতে পারে, কারণ বন্ধন শক্তি অনেক বেশি হওয়ার ফলে
হ্যাঁ বেশি হবে, লিখে দেবে বেশি হবে, আর ফলে ঠলে লিখতে হবে না। ঠিক আছে, এই তিনটেই লিখে দেবে। আর কি আছে, আর কিছু কি আছে? কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস, এটাও লিখতে পারো। কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস, আমি তো এটার মধ্যেই সেটা বলে দিয়েছি। ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কার্বনের ক্যাটাইনেশন ধর্মের কারণগুলো লেখো, তখন এগুলো লিখতে পারবে, ইজি। এবার দেখো, কার্বন আমি বললাম দ্বিবন্ধন ত্রিবন্ধন সব তৈরি করতে পারে। হ্যাঁ চলো সরি বলে দিয়েছি, চলো এবার কোথায় যাব আমরা? এবার যাব হচ্ছে গিয়ে, কোথায় যাবো, শোনো। এবার দেখবে বেশিরভাগ আমাদের যে অর্গ্যানিক কম্পাউন্ড থাকে তার মধ্যে কার্বন আর হাইড্রোজেনের বন্ড সব থেকে বেশি থাকে। কি? কার্বন আর হাইড্রোজেনের বন্ড সব থেকে বেশি থাকে। আবার বলছি, কি হয়? কার্বন আর হাইড্রোজেনের বন্ড সব থেকে বেশি থাকে। ঠিক আছে, এইটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন। কি বলি এই জিনিসটাকেই? হাইড্রোকার্বন। এই জিনিসটাকে কি বলি আমরা? হাইড্রোকার্বন। এবার হাইড্রোকার্বন মানে ইংলিশে লিখছি, দেখো ইংলিশে লিখলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে। হাইড্রোকার্বন, এটা হচ্ছে কি স্পেলিং। ঠিক, এবার দেখো হাইড্রো কথার অর্থ কি? হাইড্রো কথার অর্থ হচ্ছে কি হাইড্রোজেন, যেটা হচ্ছে কি হাইড্রোজেন। আর কার্বনের কথা তো কার্বন, এটা সবাই জানে। তাহলে কি হাইড্রোকার্বন কাদেরকে বলে? কার্বন আর হাইড্রোজেন যখন মিশে, কার্বন আর হাইড্রোজেন যখন রিয়াক্ট করে বা মিশে যখন একটা যৌগ তৈরি করে, তাদেরকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। তাদেরকে কি বলি? হাইড্রোকার্বন। কি? যখন দাও এখানে লেখা আছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। কি লেখা? কার্বন, আমি আর লিখছি না, ছেড়ে দাও। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন। কি বলা হয়? আবার বলো, জোরসে বলো, অনেকবার বলো। কি বলা হয়? হাইড্রোকার্বন। ঠিক আছে, গট ইট, ভেরি গুড। এবার হাইড্রোকার্বন একটা এক্সাম্পল দাও দাদা। দেখো এটা একটা হাইড্রোকার্বন, CH4, একটা হাইড্রোকার্বন। এটা একটা হাইড্রোকার্বন, C2H6, এটা একটা হাইড্রোকার্বন। আরেকটা হাইড্রোকার্বন দেখো, C2H4, এটা একটা হাইড্রোকার্বন। দাও আরেকটা হাইড্রোকার্বনের এক্সাম্পল দাও, C2H2, এটা একটা হাইড্রোকার্বন। হ্যাঁ দাদা, তুমি এখানে কি করছো? এখানে একটা হাইড্রোজেন দুটো, বুঝতে পারছো? এগুলো সব হাইড্রোকার্বন। এবার কি করছো আমি সেটা বলছি। ঠিক আছে, এটা হাইড্রোকার্বন। এবার হাইড্রোকার্বন দু ধরনের হয়। কি কি হাইড্রোকার্বন? কি বললাম? দু ধরনের হয়। কি? একটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন, পিক্ত। একটা হচ্ছে গিয়ে, আর একটু দূরে লিখি, দূরে যাও, অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো লিখতে হবে। ঠিক আছে, আমি আর লিখছি না। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে দাদা? দেখো, যে হাইড্রোকার্বনগুলোর মধ্যে ঠিক আছে শুধুমাত্র সিঙ্গেল বন্ড উপস্থিত থাকে, যে হাইড্রোকার্বনগুলোর মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড উপস্থিত থাকে, তাদেরকে আমরা কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, কি? যে হাইড্রোকার্বনগুলোর মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড, যেরকম এটা CH4, দেখো সি, এই একটা CH4। এটা কিন্তু এবার থেকে তোমরা কিন্তু এটাকে এরকমই আঁকা প্র্যাকটিস করবে। এটাকে কিন্তু আবার এখন থেকে কিন্তু এরকম আর আঁকবে না। এই তুমি যেরকম আঁকবে, আমার মাসেল মেমোরি তোটা হয়ে গেছে, এরকম আর কিন্তু এখন থেকে আর আঁকবে না। এবার থেকে এরকম আঁকবে, এরকমই আঁকবে, এই যে এরকমই আঁকে এখন থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে ক্লাস 11-12 অনেক ইজি হবে। বুঝতে পারলে এটাই কি বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ আমি আবার বলছি, যে হাইড্রোকার্বনগুলিতে শুধুমাত্র এক বন্ধন উপস্থিত থাকে, তাদেরকে আমরা কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেরকম CH4, তারপরে C2H6, কিরকম দেখতে হয়? এই একটা C, এই একটা C। ঠিক আছে, এখানে এবার দেখো, এটা তিনটে বন্ড বাকি আছে। এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল, আবার এখানেও এই একটা হয়ে গেল, হলো?
হলো। এবার C2H6 হয়, তারপরে আরও হয় যেরকম C3 কী হয় C3H কত হচ্ছে 8 C3H8 এরকম হয়, আরও হয় আরও হয় আরও হয়। এইগুলোকে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার একটা খুব ভালো উপায় আছে, ঠিক আছে, চেনার কি ইয়ে করা, আমি যেরকম মনে রাখতাম, আমি কি সবাই মনে রাখে, ঠিক আছে, যারা 11-12 যারা পড়ছে তারা সবাই মনে রাখে, মানে তোমরা তো এখনও পড়নি তাই তোমরা জানো না। কি দাদা এটা কী কথা বলছো, তোমরা তো এখনও পড়নি, তোমরা তো এটা সিম্পল কথা যে আমরা পড়িনি এখনও। হ্যাঁ, কীরকম দেখো এইটা, এই হাইড্রোকার্বনগুলো একটা ফর্মুলা আছে, দেখো CnH2n+2, দেখো এই ফর্মুলার মধ্যে এই হাইড্রোকার্বনগুলো পড়ছে, এই ফর্মুলার মধ্যে সব কটা দেখো এই ফর্মুলার মধ্যে পড়ছে। দেখো দেখো সি এর মান ধরো যে 1 দাও, সি এর মান 1 করো, দেখো C1 দিলে, ঠিক আছে, C1, এবার এইচের এন এর জায়গায় 1 বসো, এখানেও এন এর জায়গায় 1 বসো, তাহলে কী হচ্ছে 2 + 2 = 4, তাহলে কী হচ্ছে দেখো CH4, দেখো CH4 মিথেন। তারপরে সি এর জায়গায় 2 বসাও, সি এর জায়গায় 2 বসাও, C2, তারপরে দেখো এন এর জায়গায় 2 এখানে, তাহলে এখানে কত হচ্ছে, এটা 4 + 2 কত হচ্ছে 4 + 2 6, তাহলে দেখো C2H6 হয়েছে। এবার সি এর জায়গায় 3 বসাও, সি এর জায়গায় 3 বসাও, তাহলে কী হচ্ছে দেখো C3H8, দেখো এটা কীরকম দেখতে হয়, C3H8, C3H8টা কীরকম দেখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো যে কোন কালার ইউজ করবো, কালো না নীল, দেখো C3 একটা দুটো তিনটে C, হ্যাঁ, এবার এইখানে 3টে আছে, এখানে 3টে, এবার 3টে বন্ডার বাকি আছে, এই একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এর কাছে আর দুটো, দেখো এরমভাবেই করবে তোমরা, এরমভাবেই করবে, এই টোটাল 4টে বন্ড তৈরি করতে পারে এই সিটা টোটাল 4টে বন্ড তৈরি করতে পারে, কিন্তু যেহেতু দুটো বন্ড তৈরি করে দিয়েছে তাহলে আর কটা বন্ড তৈরি করতে পারবে, একটা, এখানে আরেকটা, দুটো হাইড্রোজেন। আবার এটার ক্ষেত্রে আবার বলি, আবার এটার ক্ষেত্রে আবার বলি, আবার হ্যাঁ, দেখো এটা কটা বন্ড তৈরি করতে পারে, এই কার্বনটা 4টে বন্ড তৈরি করতে পারে, টোটাল 4টে বন্ড তৈরি করতে পারে, কিন্তু যেহেতু এটা একটা বন্ড তৈরি করে নিয়েছে, তাহলে আর কটা বন্ড তৈরি করতে পারে, 3টে। এবার 3টেকে আমি 3টে হাইড্রোজেনের জায়গায় বসে দিলাম, 1 2 3, বোঝা গেছে। এবার দেখো আর কটা হাইড্রোজেন বাকি আছে, এখানে 5টা হাইড্রোজেনের কাজ হয়ে গেছে, আর 3টে হাইড্রোজেন বাকি আছে, হ্যাঁ, আবার 3টে হাইড্রোজেন বাকি আছে, প্লাস কার্বনের এখানেও 3টেই স্থল বা 3টেই জায়গা ফাঁকা আছে, তাহলে 3টে হাইড্রোজেনকে এখানে বসিয়ে দেবো, একটা, এই একটা, এই একটা, বোঝা যাচ্ছে। আবার একটা দেবো, তোমরা আরেকটা দেবো, এটা হলো C3H8, ঠিক আছে, এটা এই স্ট্রাকচারগুলো তোমরা কিন্তু লিখবে, ঠিক। এবার আরেকটা দিচ্ছে, ঠিক আছে, আরেকটা কীরকম দিই, আরেকটা তোমরা লেখো, এখানেই আমি করাচ্ছি, ঠিক আছে, তারপর অসম্পৃক্তটাও পড়াচ্ছি অসম্পৃক্তটা এখানে পরে পড়াচ্ছি, ঠিক, এটাকে মুছে দিই, দেখো যে C4H কত হবে, C4 হলে H কত হবে, এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে H হবে, দেখো 8 + 3 মানে 8 + 2 মানে 10, ঠিক আছে। এটা কীরকম দেখতে হয়, দাদা একটু আঁকো, দেখো কটা 4টে কার্বন থাকবে, 1 2 3 4টে, প্রথমে কার্বন, দেখো কোনো ইয়ে করার সময় প্রথমে কার্বনটা আমরা আঁকবো, কার্বনটাকে আঁকবো, তারপরে দেখো এবার এই কার্বনটা কটা হাইড্রোজেন বাকি আছে, তিনটেই জায়গা ফাঁকা আছে, তো এই একটা হাইড্রোজেন, ঠিক আছে, এর দেখো দুটো, যেহেতু বলো দেখো এর দেখো দুটো বন্ড তৈরি করে নিয়েছে, এই কার্বনটা দুটো বন্ড তৈরি করে নিয়েছে, আর কাছে এর কটা ফাঁকা আছে, দুটো ফাঁকা আছে, তাই কি করবে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হলো, সেম ফর দিস, এখানে একটা যুক্ত হলো, এখানে একটা যুক্ত হলো, হ্যাঁ, আবার এটাতে কটা আছে, এটাতে 3টে বন্ড ফাঁকা আছে, তাহলে এই একটা, হ্যাঁ, তাহলে দেখো 10টা হাইড্রোজেন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, হলো, গট ইট ইউ গাইস, বুঝতে পারলে, এরমভাবে তুমি C5H12ও করতে পারো, এরমভাবে বানিয়ে, এরমভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে কি এইগুলো সব কোন ফর্মুলার মধ্যে পড়ছে, CnH2n+2, CnH2n+2, ঠিক আছে। এবার আমি এরম মনে রাখতাম, দো না +2, কী বলতাম, দাও যেটা সি এর সাথে সবসময় এন থাকবে, এটা তো সবসময় মাথা রাখবে, তারপর কি বলতাম, ঠিক আছে, হ্যাঁ ফর
হাইড্রোজেন, খুব বাচ্চাদের মতন জিনিসপত্র, তাও বলছি আমার ইচ্ছা করছে তাই, ঠিক আছে। ক্যাহে দো, দেখো দুটো না মানে এন, ক্যাহে দো না প্লাস টু, ক্যাহে দো না প্লাস টু, ঠিক আছে। বোঝা যায়, আমি এরকম এটা মনে রাখতাম। এর পরেরটা হবে ক্যাহে দো না, শুধু ক্যাহে দো না হয়, এর তারপরেরটা হয় ক্যাহে দো না মাইনাস টু। হ্যাঁ দাদা, কার পরেরটা সব বোঝাচ্ছি, ডোন্ট টেক চাপ, বেশি লাফালাফি করবে না। তাহলে কি হলো এখানে, ক্যাহে দো না প্লাস টু, ক্যাহে দো না প্লাস টু, এটা কি হচ্ছে CnH2n প্লাস টু, এটাকে কি বলছি আমরা, ক্যাহে দো না প্লাস টু। আমি এরকম মনে রাখি, তোমরা যদি অন্য কোনো নিউমোনিক্স জানো সেরকম মনে রাখবে, নো প্রবলেম। ওকে, গট ইট। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আরেক রকমের হাইড্রোকার্বন হয় যাকে আমরা বলি, এটাকে আমি মুছছি, হ্যাঁ, আরেক রকমের হাইড্রোকার্বন হয় যাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। লিখি আবার, লিখি কি বললি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এগুলোকে দাদা কিরকম, এগুলো কি হয়, এইগুলোর মধ্যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে, কার্বন আর কার্বনের মধ্যে হয় একটা না একটা যে কোনো একটা, হয় ডাবল বন্ড থাকবে, নয় ট্রিপল বন্ড থাকবে, নয় ডাবল বন্ড দুটো থাকবে, নয় ট্রিপল, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবেই, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, বাংলায় বলছি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকতে হবেই। কি বলছি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকতে হবেই। গট ইট, ভেরি গুড। দেখো যেরকম ধরো যে একটা বলি কি বলবো, পেনই খুঁজে পাই না ভাই। ধরো যে C2H2, এটা কিরকম দেখতে হয়, C ট্রিপল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, তারপর একটা বলো দাদা, অন্য একটা ডাবল বন্ড দিয়ে একটা দেখো, C2H4, কিরকম দেখতে হয়, C ডাবল বন্ড H, এই C ডাবল বন্ড C। আবার দেখো এখানে দেখো দুটো কার্বনের জায়গা আছে, যেহেতু দুটো এ বন্ড করে নিয়েছে, আর দুটো বন্ডের জায়গা আছে, দুটো বন্ড কি হবে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে। গেট ইট, ঠিক বললাম আমি, গট ইট, ঠিক আছে। হ্যাঁ, এরকমই ধর যে আরেকটা লিখি, একটু বড় লেখো দাও, 3টে কার্বন দিয়ে করো। যেরকম দেখো C2H6, ঠিক লিখলাম, হ্যাঁ এটা কি লিখলাম, C2H6 না C3H6, এটা এরকম দেখতে হয়, এটা দেখতে ধরো যে C ডাবল বন্ড C, এখানে একটা C, ঠিক আছে। এবার এটার দেখো দুটো ফাঁকা আছে, একটা C হয়ে একটা H হয়ে গেল, এখানে এটার দেখো, এবার দেখো এটার কটা ফাঁকা আছে, এই একটা বন্ড করে নিয়েছে, তাহলে এই একটা হাইড্রোজেন হবে, তাই তো বলো, হ্যাঁ তো ঠিক করলাম তো সাবাস, যা বলছো ঠিক, তারা ভেরি গুড, ঠিক আছে। এটা আমি ভুল করলাম, দেখাই কি ভুল করলাম। দেখো এখানে এরকম ছিল C, এখানে একটা C, ভাই সব গান হচ্ছে রাস্তায়, যাচ্ছে। এবার দেখো এটা দেখো 3টে বন্ড করেছে, এই একটা বন্ড, তাহলে আর কটা বন্ড করতে হবে, আর একটাই বন্ড করতে হবে, তাহলে এই একটা হাইড্রোজেন হয়ে গেল, এটাকে নিচে লিখি। আর এইটা কটা করতে পারবে, এটা 3টে করতে হবে, এই একটা, ইজি, গট ইট, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দাদা এরকম হয় না যে দুটো পরপর ডবল বন্ড থাকবে, হ্যাঁ হতেই পারে, যেরকম C ডাবল বন্ড এই একটা, তাহলে এর কটা বাকি আছে, এটা দুটো, এই একটা হাইড্রোজেন হয়ে গেল, এটা এরকম, এই একটা হাইড্রোজেন হয়ে গেল, এরকম একটা হাইড্রোজেন হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছো, এরকম হয়। কিন্তু এরকম খুব কম হয়, ঠিক আছে, এরকম খুব কম স্টেবল হয়, তার জন্য এরকম খুব কম হয়, পরপর দুটো হয় না, এরকম হতে পারে C ডাবল বন্ড C, আবার একটা সিঙ্গেল বন্ড হলো, তারপর আবার এখানে ডাবল বন্ড হলো, এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এরকম খুব কম হয়, ঠিক আছে, বুঝতে পারলে, ভেরি গুড। এই হচ্ছে কি গল্প। তাহলে কি এগুলোকে কি বলা হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দাদা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে তুমি যেরকম ওই যে CN তারপরে H2n+2 এরকম কোনো ফর্মুলা দিয়ে বোঝা যায় না, হ্যাঁ এরকমভাবে তুমি লিখতে পারো, কিরকম, ধরা যে এই যে এইটা যেরকম যখন ডাবল বন্ড থাকে সেটাকে আমরা এরকমভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, কিভাবে, CnH2n, এটা দেখো শুধু 2 আছে, ঠিক আছে, তার জন্য সেরকমভাবে আমি মনে রাখতাম যে শুধু 2 মানে ডাবল বন্ড।
এটা শুধু ডাবল বন্ডের ক্ষেত্রে। দেখো এখানে এইটা যখন লিখবে তখন একটা মাত্রই ডাবল বন্ড হবে, একটা মাত্র ডাবল বন্ড থাকবে। যেরকম ধরো যে আমি লিখলাম সি এর জায়গায় 3 বসাই, হ্যাঁ C3H কি হচ্ছে H6 হচ্ছে, এই যে এইখানে করলাম, তাহলে C8 বসাই, C4 বসাই, C4H8 হচ্ছে, তাহলে কি হচ্ছে C ডাবল বন্ড C, একটা সিঙ্গেল বন্ড, তারপরেও সিঙ্গেল বন্ড। মনে রাখবে CnH2n যখন ব্যবহার করবে তখন একটা মাত্রই ডাবল বন্ড উপস্থিত থাকবে, একটা মাত্রই ডাবল বন্ড বা একটা মাত্রই দ্বিবন্ধন উপস্থিত থাকবে। বোঝা গেছে? তাহলে এখানে আর কটা হাইড্রোজেন বাকি আছে? একটা, দুটো। এখানে কটা বাকি আছে? একটা। এখানে কটা বাকি আছে? দুটো। এখানে কটা আছে? 3টে। কটা বাকি আছে? 3টে। বুঝতে পারলে? বুঝতে পারলে? ইজি। হ্যাঁ, এবার এটা হচ্ছে কি ডাবল বন্ডের ক্ষেত্রে, এটা কার জন্য? ডাবল বন্ডের ক্ষেত্রে। এবার ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হয়? ট্রিপল বন্ডের ক্ষেত্রে হয় CnH2n-2, CnH2n-2, ঠিক আছে? এই যেরকম এটা একটা হলো, তারপর আবার একটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে মনে রাখবে এই 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 দুটো ফর্মুলাতেই একটা করে হয় ডাবল বন্ড হবে, নয় একটাই ট্রিপল বন্ড হবে। বুঝতে পারলে? এইটাতেও আর এটাতেও হয় একটা ডাবল বন্ড, নয় একটা ট্রিপল বন্ড। একটার বেশি হলে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ হবে না। একটার বেশি যদি তুমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ইউজ করতে যাও তাহলে কিন্তু এটা ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হবে না। বোঝা গেছে? বোঝা গেছে? যেরকম দেখো C3, ধরো যে আমি লিখি, কি লিখবো? n এর জায়গায় 3 লিখি, n এর জায়গায় 3 লিখি, তাহলে কি হচ্ছে C3H6, দেখো এটা 6 - 2 H4, তাহলে কি হচ্ছে C ট্রিপল বন্ড, এটা C, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কারণ দেখো এটা টোটাল 4টে বন্ড তৈরি করে নিয়েছে, এই 3টে, এই একটা। বোঝা গেছে? বোঝা গেছে? ইজি, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে গিয়ে সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের গল্প। হ্যাঁ, তো দেখো আর একটা গল্প, এই যে এটাকে মনে রাখি আমি কীভাবে? এটাকে আমি মনে রাখি ক্যাহেদোনা, শুধু নর্মাল ক্যাহেদোনা। দেখো C এর সাথে সবসময় N থাকে, এটা মনে রাখবে, আর দো না 2N, ঠিক? আর এটা কি মনে রাখি? ক্যাহেদোনা -2। আগেরটা কি মনে রেখেছিলাম? ক্যাহেদোনা। ভাই দাদা তুমি সব কী সব শেখাচ্ছ? ঠিক আছে, এরকমভাবে মনে রাখতে পারলে, দেখো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে যা খুশি শেখাতে পারি। কিছুদিন পরে তোমাকে অ্যালকোহল বানানো শেখাবো, ঠিক আছে? ও ভাই, কেউ খারাপভাবে নেবে না, ঠিক আছে? অ্যালকোহল তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আছে, সেগুলো শেখাবো, ঠিক আছে? আসলে এখন তোমাকে আমি বোতল নিয়ে বসবো না। এটা কি ক্যাহেদোনা প্লাস ক্যাহেদোনা নর্মাল, আর একটা ক্যাহেদোনা -2, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এটা ডাবল বন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে ট্রিপল বন্ডের ক্ষেত্রে, আর এটা সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। ঠিক আছে? বোঝা গেছে? সাবাস। হ্যাঁ, এবার আমরা কোথায়? আমরা এখানেই ছিলাম দাদা। হ্যাঁ, বলছি দেখো, এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? এতক্ষণ ধরে দেখলাম যে জৈব রসায়ন কীভাবে কীরকম দেখতে হয়, কী কী থাকে, তার মধ্যে কার্বনের কী কী কাজ থাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, কাকে হাইড্রোকার্বন বলে, কাকে তারপরে কি বলে ক্যাটিনেশন ধর্ম বলে, সেসব দেখলাম, ঠিক আছে? এবার আমরা কি পড়বো? এবার আমরা দেখব আমাদের এই হাইড্রোকার্বন বা জৈব রসায়নের জৈব পদার্থগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, বা কীরকমভাবে দেখানো হয়। ভাই জৈব কথাটা এরকম বেঁকে গেছে, ঠিক আছে? বেঁকা জিনিসপত্র ভালো, ঠিক আছে? তো আমরা এবার দেখবো এটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, কি রিপ্রেজেন্টেশন অফ হাইড্রোকার্বন। রিপ্রেজেন্টেশন অফ কার রিপ্রেজেন্ট করব আমরা? কাকে রিপ্রেজেন্ট করব এখন? জৈব রসায়নের যে মৌলগুলো আছে বা যৌগগুলো আছে, জৈব যে যৌগগুলো, তাকে। কীরকম? দেখো, একটা হয় হচ্ছে কি মলিকুলার ফর্মুলা। দেখো, এই যে রিপ্রেজেন্ট করার 2-3টে ফর্ম আছে, 2-3টে না, টোটাল 4টে ফর্ম আছে, ঠিক আছে? তার মধ্যে আমরা পড়বো হচ্ছে টোটাল 3টে ফর্ম পড়বো, একটা পড়বো না, ঠিক আছে? একটা পড়বো না, কারণ ওটা আমি মনে হচ্ছে তোমাদের গুলিয়ে যাবে, তার জন্য আমি পড়াচ্ছি না, ঠিক আছে? তোমাদের এতগুলোও লাগে না, কিন্তু আমি তোমাকে একটু বেশি জ্ঞান দেওয়ার চক্করে আমি এটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো রিপ্রেজেন্ট করার 2-3টে ফর্ম আছে। একটা হচ্ছে কি মলিকুলার ফর্মুলা দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়? মলিকুলার ফর্মুলা দিয়ে করা যায়। এটা কিরকম দাদা? এটা কিরকমভাবে করা যায়? ধরা যায় যেরকম আমাদের গ্লুকোজের নাম শুনেছো নিশ্চয়ই। গ্লুকোজের কি হয় মলিকুলার ফর্মুলা?
C6H12O6 C6H12O6 ঠিক লিখেছি, এটা গ্লুকোজ। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা দিয়ে দেখানো হচ্ছে। কী দেখা যাচ্ছে আসলে এখানে কতগুলো মলিকিউল আছে, সি এর সাথে সি এর 6টা মলিকিউল আছে, হাইড্রোজেনের 12টা মলিকিউল আছে, অক্সিজেনের 6টা মলিকিউল আছে। এবার অনেক জায়গায় ইউরিয়া থাকে, ইউরিয়া কীরকম হয়, ইউরিয়া আসলে কীরকম দেখতে হয়, C ডাবল বন্ড ও এরকম দেখতে হয়, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। ঠিক আছে, এটা মলিকুলার ফর্মুলা ফর্মে লিখলে কী কীরকম হবে, ধরো যে NH বা N কটা আছে, মলিকুলার ফর্মে লিখলে এটা কীরকম হবে, N কটা আছে, একটা দুটো N আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি N2। H কটা আছে, প্রথমে C লিখবো, হ্যাঁ, তারপরে N2 লিখলাম, C এর পরে H লিখবো সবসময়, C একটা আছে, ঠিক আছে, তারপরে H কটা আছে, একটা দুটো চারটে, N কটা আছে, N দুটো, অক্সিজেন কটা আছে, একটা। এটা হচ্ছে মলিকুলার ফর্ম, বুঝতে পেরেছো? এটা কীরকমভাবে লিখতে পারি আমরা, দেখো এরকমভাবে লিখতে পারি যে CXHYN কীভাবে লিখছি দেখি আমি, ZOW, ঠিক আছে। এবার এখানে ধরো যে কারোর C থাকে 10টা থাকে, সেটা লিখতে পারো, যেরকম এখানে C 6টা আছে সেটা আমি লিখেছি, H এখানে কটা আছে 12টা আছে সেটা লিখেছি, এখানে N নেই তাই Z এর জায়গায় 0, এখানে O 6টা আছে তাই এখানে W এর জায়গায় 6 লিখেছি। এরকম একটা রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে কি মলিকুলার ফর্ম, ঠিক আছে, মলিকুলার ফর্মুলা। নেক্সট কি হয়, স্ট্রাকচারাল ফর্মুলা। কি হয় স্ট্রাকচার ফর্মুলা, হ্যাঁ স্ট্রাকচারাল হওয়া উচিত না, আমি এখানে ভুল লিখেছি নিশ্চয়ই, মানে আমি খাতায় লিখেছিলাম না, তার জন্য আমি সেটা দেখে দেখে পড়াচ্ছি। কী বলছি, স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল। ভাই স্পেলিং কি ঠিক লিখলাম, স্পেলিং ঠিক আছে, স্ট্রাকচারাল স্পেলিং নাকি অন্য কিছু হবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পিছনে সিরান দাদা বসে আছে, সিরান দাদা এখন ঠিক আছে ইয়ে করছে, তাই স্ট্রাকচারাল ফর্মুলা। এইখানে আমরা কি করি, প্রত্যেকটা বন্ডকে খুলে খুলে দেখাই, মানে কেউ খারাপ ইয়ে করবো না, মানে প্রত্যেকটা বন্ডকে আমরা পুরোটা এঁকে দেখাই। যেরকম মিথেন কীরকম হয়, এই এটা হচ্ছে মিথেন, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। এবার হচ্ছে ইথেনের মলিকুলার ফর্মুলা কী হয়, ইথেনের মলিকুলার ফর্মুলা হয় C2H6, তাই তো। এটা কীরকমভাবে দেখাবো, C একটা বন্ড C, তারপরে কটা 6টা, মানে এই পারে 3টে H আছে, এখানে একটা H, এখানে 3টে H, আবার এখানে 3টে H, বুঝতে পারলে? এরকম পুরো মলিকিউলটাকে পুরো খুলে দেখাবো, সব কটা বন্ড টন্ড দেখাবো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, ঠিক আছে, একটু তোতলা আছে। নেক্সট হচ্ছে কি বন্ড লাইন ফর্মুলা। কি নেক্সট, বন্ড লাইন ফর্মুলা, দেখাচ্ছি না, আরেকটা পড়িয়ে দিই, যেটা আমি পড়ানোর ভাবছি, আমি যেটা পড়াবো কিনা, কনডেন্সড ফর্মুলা। কি আগে কনডেন্সডটা পড়িয়ে নিই, তারপরে বন্ড লাইন ফর্মুলা দেখাবো। কি কনডেন্সড ফর্মুলা, কনডেন্সড ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে কনডেন্সড ফর্মুলা। হ্যাঁ, এটাতে কিরমভাবে হয়, ধরা যে আমাদের কাছে যেরকম অ্যামোনিয়া আছে, কি আছে অ্যামোনিয়া বলছি কেন, সরি ইউরিয়া কীরকম দেখতে হয় দাদা, ইউরিয়া দেখতে হয় ধরা যে NH2C ডবল বন্ড O NH2, ঠিক আছে। এইখানে যে জিনিসগুলো বারবার আছে, এটা একটা অ্যামোনিয়া, তো এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। কিরমভাবে লিখবো দেখো, এটাকে আমরা কিরমভাবে লিখি, অ্যামোনিয়াকে কিরমভাবে ডিনোট করি, CO, ঠিক আছে, তারপরে লিখে হচ্ছে গিয়ে NH2 হোল টুয়াইস। এটা কটা আছে, NH2 কটা আছে, দুটো আছে, একটা দুটো, তো এই হোল টুয়াইস, বোঝা গেছে। ধরা যে এরকম কোনো একটা মলিকিউল আছে, কি মলিকিউল, ধরা যে আছে C, এখানে একটা C, এখানে একটা Br আছে, এখানে একটা Br আছে, এখানে একটা H আছে, ঠিক আছে, আর এখানে সব বাকিগুলো সব H, ঠিক আছে। এটাকে কিরমভাবে লিখবো, C, তারপরে H কটা আছে, একটা দুটো তিনটে চারটে, CH4 C2, সরি C দুটো আছে তাই C2 H4, আর কি Br কটা আছে, Br দুটো আছে তাই Br হোল টুয়াইস, ঠিক আছে। হ্যাঁ, এটা মলিকুলার ফর্মুলারই মতন, কিন্তু যেগুলো একটু বেশিবার থাকবে সেগুলোকে আমরা একটা হোল ব্র্যাকেট দিয়ে
লিখতে পারি যে এটা কতবার আছে, ঠিক আছে। এর কনডেন্স ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা প্রায় সেম, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমরা ব্র্যাকেট ইউজ করি, যেটা বেশিবার আছে সেটা লিখে দিই। কিন্তু মলিকুলার ফর্মুলাতে কী করি, এইটাকে আমরা মলিকুলার ফর্মে কীভাবে লিখবো, মলিকুলার ফর্মে এটাতে লিখবো হচ্ছে গিয়ে CO, বা এটাকে এরকম লিখবো, দেখো CH কটা আছে, H 4টে আছে, H4N টুয়াইস O, বুঝলে, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। কিন্তু এটাকে ভাবে লিখবো, কনডেন্স ফর্মুলা এরকমভাবে লিখবো, বোঝা গেছে। এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছিল কনডেন্স ফর্মুলার এক্সাম্পল। এবার এর আগে আমি কি বললাম, স্ট্রাকচারাল ফর্মুলা। দাদা তুমি আমাকে এটাকে এবার স্ট্রাকচারাল ফর্মুলায় করে দেখাও। দেখো এখানে স্ট্রাকচারাল ফর্মুলাটাই আছে, ঠিক আছে, শুধু দেখাতে হবে, এরকম দেখাতে হবে। এই একটা H আছে এখানে, এই একটা H আছে এখানেও সেম, এই একটা H আছে, এই একটা H আছে। ইজি গল্প, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি এরকমভাবে খুলে তুমি দেখাতে পারো। খুব কি কঠিন লাগছে, খুব কঠিন লাগছে যে আমাকে প্লিজ বলো যে দাদা হেভি কঠিন লাগছে, তাহলে আমি একটু ভালো করে পড়ানোর চেষ্টা করছি। কী করে দাদা তুমি ভালো করে পড়াবে, তোমাদের ঠিক আছে, ছাড়ো, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। এটা আমি কিরমভাবে এটাকে মানে দেখো, আবার বলছি, মলিকুলার ফর্মুলা একটা হয়, মলিকুলার ফর্মুলাতে শুধু মলিকিউল কটা আছে, হ্যাঁ, মানে কটা অক্সিজেন আছে, কটা কার্বন আছে, কটা নাইট্রোজেন আছে, কটা হাইড্রোজেন আছে, সেটা আমরা শুধু বলি মলিকুলার ফর্মুলাতে। তারপরে হয় হচ্ছে গিয়ে, তারপরে আমরা শিখলাম হচ্ছে গিয়ে কী শিখলাম, স্ট্রাকচারাল ফর্মুলা, যেটাতে আমরা প্রত্যেকটা বন্ডকে এরকম খুলে দেখাবো, প্রত্যেকটা বন্ড আছে সেটাকে আমরা লিখবো, প্রত্যেকটা বন্ডকে আমরা আঁকবো স্ট্রাকচারাল ফর্মুলাতে। তারপরে কিরকমভাবে দেখাতে পারি, রিপ্রেজেন্টেট কিরকম করতে পারি, তারপরে রিপ্রেজেন্ট করতে পারি কনডেন্সড ফর্মুলা। কি কনডেন্সড ফর্মুলা, যেখানে যেগুলো বেশিবার আছে, যে জিনিসপত্রগুলো বেশিবার আছে সেটাকে আমরা হোল ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। ইজি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে বন্ড লাইন ফর্ম। কি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বন্ড লাইন ফর্মুলা। এইখানে আমরা কি করি, ধরো যে এইখানে আমরা কি করছি, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। এইখানে আমরা করবো হচ্ছে কার্বন যে যৌগগুলো আছে, হ্যাঁ, কার্বনগুলোকে আমরা ডান দিয়ে ইউজ করব। আর যে হাইড্রোজেনগুলো আছে, ধরো যে এটা একটা মলিকুল, কি CH, এটা হচ্ছে গিয়ে ইথেন, ঠিক আছে। এটা হচ্ছে ইথেন। তো এটাকে কিরকমভাবে রিপ্রেজেন্ট করবো, এটাকে রিপ্রেজেন্ট করার দেখো খুব সুন্দর, দেখবে তোমাদের এটা মজা লাগবে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে গিয়ে এই যেরকম একটা দাগ দিয়ে, এরকম একটা দাগ দিয়ে। এই দাগটা দেখলে তোমরা কি বুঝতে পারবে, এই কোণে একটা কার্বন আছে, এই কোণে একটা কার্বন আছে, এই কোণে একটা কার্বন আছে, এই কোণে একটা কার্বন, এই দেখো এই দুটো শুধু বন্ডটা শুধু আমরা লিখবো, ঠিক আছে। কিন্তু হাইড্রোজেন বা কিছু থাকলে সেগুলোকে দেখাবো না, হাইড্রোজেন থাকলে দেখাবো না। এবার যদি হাইড্রোজেনের বদলে ধরো যে ব্রোমিন আছে, এখানে ধরো যে হাইড্রোজেনের বদলে ব্রোমিন আছে, তখন আমরা কি করব, এটার সাথে একটা বিআরকে এরকমভাবে অ্যাড করব, বুঝতে পারলে। কিন্তু যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা সবসময় কি করবো, হাইড্রোজেনটাকে অমিট করে যাব, হাইড্রোজেনটাকে এখানে লিখবো না, কারণ আমরা জানি যে বন্ড লাইন ফর্মে হাইড্রোজেনটাকে লেখা হয় না। এটার ইন্টারপ্রিটেশন কিরকম হবে, সি এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা বিআর আছে, যেহেতু এখানে একটা বিআর, এটা একটা H, এটা একটা H, একটা H, বুঝতে পারলে। এবার তাহলে এটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে এইটার তাহলে সি এখানে হচ্ছে 3টে হাইড্রোজেন আছে। এটা আমি একবারে এতগুলো বন্ড দেখাচ্ছি না, হ্যাঁ। CH3 এখানে 2টো হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এখানে আবার 3টে হাইড্রোজেন আছে, ঠিক আছে। দাদা তুমি উল্টো করে লিখলে, হ্যাঁ এরকম উল্টো করেও লেখা যায়, এরকম এই যে আমি যে উল্টো করে লিখলাম এরকমভাবেও লেখা যায়, বুঝতে পারলে। এই দেখো আমি যেহেতু এইদিকে সি আর সি এর মধ্যে বন্ড আছে, তার জন্য হাইড্রোজেনটাকে আমরা উল্টো এই পারেও লিখতে পারি, ঠিক আছে। এটাকে তুমি বন্ড লাইনে ফর্ম করো, বন্ড লাইন এটাকে ফর্ম করে লিখে দেখো, দেখো এটা কিরকম আঁকাটা হবে, এটার আঁকাটা কিরকম হবে। দেখো এটাতে মানে প্রত্যেকটা গাঁট মানে বুঝতে পারতো, এই যে আমাদের যে এই যে হাতের ধর যে এই যে গাঁট, এই একটা গাঁট, ঠিক আছে, এই প্রত্যেকটা গাঁটে একটা করে কার্বন থাকে, আমরা এরকমভাবে মনে রাখবো। তাহলে এটা কিরকমভাবে আঁকবো, ধর যে এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন,
এবার হাইড্রোজেনগুলো দে টেক দেয়ার প্লেসেস, ঠিক আছে, এরা এখানে নিজেদের প্লেসে বসে যাবে। বুঝতে পারছো কি হচ্ছে আসলে গল্পটা? এবার ধরো যে দাদা এটা কি আমি কি এরকমভাবে আঁকলে কি ভুল হবে? এরকমভাবে না, মানে এটাকে যদি আমি দাদা এরকমভাবে আঁকি সেটা কি ভুল হবে? একদম না, একদম না, কোনো ভুল নেই। বুঝতে পারছো দাদা? তাহলে আমাকে আরেকটা জিনিস এঁকে দেখাও, এঁকে দেখাও। তাহলে যদি চারটে যদি এরকম কার্বন থাকে তাহলে কি এরকম আঁকবো? সি থাকলো, সি থাকলো, সি থাকলো, সি থাকলো, তাহলে সেরকম হবে। এখানে CH3, এখানে দুটো, এখানেও দুটো, মানে দেখো এটা আমি একবার দেখাচ্ছি, কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, উপরে একটা হাইড্রোজেন আছে, কিন্তু আমি একবারই লিখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য। এখানে তিনটে, এখানে তিনটে, ঠিক। এটাকে তাদের একটু বন্ড লাইন ফর্মে দেখাও। কিরকম দেখাবো? দেখো আমি কি বললাম, প্রত্যেকটা গাঁটে একটা করে হাইড্রোজেন থাকবে, প্রত্যেকটা গাঁটে একটা করে হাইড্রোজেন থাকবে। কিরকম? এই সরি হাইড্রোজেন না, কার্বন থাকবে। কিরকম? এই একটা হলো, দেখো এইটা আর এইটা, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, আর নিচে নামালাম, তাহলে দেখো এইটা হয়ে গেল, তার মানে তিনটে কার্বন। হ্যাঁ, এই একটা উপরে একটা তুলে দিলাম, এই একটা উপরে তুলে দিলাম। তুমি যদি এইটাকে উপরে না তুলে যদি এরকম যদি নিচেও নামিয়ে দাও, তাও সেম ব্যাপার দেখাবে, তাও সেম হবে। বুঝতে পারছো? তাও সেম হবে, বোঝা যাচ্ছে? ইজি। তাহলে এটাকে কিরকম আঁকবো? এরকম আঁকবো, ঠিক, ইজি ইজি। তুমি এটাকে এবার যদি তুমি এটাকে এরকম না করে, এরকম বা এরকম না করে তুমি যদি এটাকে এখন করো যে এরকমই এগিয়ে দিলে, তাহলে কিন্তু এটা তিনটে কার্বনকেই দেখাচ্ছে, তিনটে কার্বনকেই দেখাচ্ছে। বুঝতে পারছো? তাই এটাকে এরকম দেখাবো আমরা, এরকম দেখাবো, ঠিক আছে। চারটে কার্বন হয়ে গেল, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, আর যে বাকি হাইড্রোজেনগুলো তারা তাদের জায়গায় বসে পড়বে, ঠিক আছে। এটা আমরা অ্যাজিউম করে নেবো যে হাইড্রোজেনগুলো আছে। এবার ধরো যে দাদা তুমি তো এরকম করলে, এবার আমাকে একটা জিনিস করে দেখো, এই একটা হাইড্রোজেন মুছলাম, মুছে ধরো যে এখানে আমি একটা বিয়ার অ্যাড করলাম, কি একটা এখানে ব্রোমিন অ্যাড করলাম, তাহলে এটা সেটাকে কোথায় লিখবো? সেটাকে এইখানটাতে দেখো, হাইড্রোজেন বাদে যে কোনো কি বলে মলিকিউলকে বা যে কোনো মৌলকে আমাদেরকে দেখাতে হবে, যে কোনো মৌলকে শো করতে হবে, যে কোনো মৌলকে আবার বলো শো করতে হবে। বোঝা গেছে? হাইড্রোজেন বাদে, হাইড্রোজেনকে কখনো শো করতে হবে না। এখানে দেখো ব্রোমিন এখানে আছে, এটা কিরকম রাখবো? এরকম লিখলাম, লিখে এরকম ব্রোমিন লিখে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, আবার বলো আমি কি বলতে চাইছি, এখানে হাইড্রোজেন বাদে যে কোনো ইয়েকে শো করতে হবে, যে কোনো মৌলকে শো করতে হবে। ধরো যে ব্রোমিন আছে, বা ধরো যে অ্যালকোহল, ধরো যে অ্যালকোহল কি বলে, এটা ধরো যে OH আছে, এখানে ধরো যে এখানে দুটো হাইড্রোজেন, তো এটার বদলে এখানে OH আছে, তাহলে এরকমভাবে আমরা শো করবো। গট ইট? হ্যাঁ, এই যে হাইড্রোক্সাইড এরকমভাবে আমরা শো করবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে গল্প। ধরো যে পাঁচটা থাকলো, এটা আমি দেখো 5 নম্বর এক্সাম্পল করে দেখাচ্ছি, ভাই লোক তোমরা গোলাবে না, আমি জানি তোমরা এটা গোলাবে, তার জন্য এটা বারবার দেখাচ্ছি। এরকম 5টা আছে, তাহলে কিরকম দেখানো হবে? এই একটা গাঁট, এই একটা গাঁট, এই একটা গাঁট, তাহলে এটা এইটা হলো, এই জিনিসটা হলো। এবার আরেকটা নিচে এরকম নামিয়ে দেবো। বুঝতে পেরেছি? এটা হচ্ছে বন্ডলাইন ফর্ম বা বন্ডলাইন ফর্মুলা, ঠিক আছে। এরকমভাবে আমরা বন্ডলাইন দেখাই। এটার মানে কি হচ্ছে? এটার মানে 1 2 3 4 5টা কার্বন। এবার দেখো হাইড্রোজেন কটা আছে, এই পারে দেখো 3টে হাইড্রোজেন থাকবে, এইখানে 2টো হাইড্রোজেন থাকবে। ইমাজিন করো, এইখানে 3টে হাইড্রোজেন থাকবে, এখানে 3টে হাইড্রোজেন থাকবে, এইখানে 2টো হাইড্রোজেন থাকবে, এখানে 2টো থাকবে, এইখানেও 2টো থাকবে, এখানে কটা থাকবে? 3টে। তাহলে কটা হচ্ছে টোটাল? এখানে দেখো এখানে 3, তাহলে কটা হচ্ছে দেখো 3 3 6 6 6 কত হচ্ছে? 12টা। তাহলে C5H12, C5H12। বোঝা গেছে? ইজি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে গল্প। এবার আমি কি পড়াবো? এবার আমি ভুলে গেছি আমি কি পড়াবো। এবার পড়াবো হচ্ছে গিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি কি পড়াবো। এই যে এইগুলো ছিল হচ্ছে এরমভাবে আমরা কার্বন বা কি বলে ওর নাম, জৈব কোনো যৌগকে এরমভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। জৈব কোনো যৌগকে এরমভাবে আমরা দেখাতে পারি, ইজি। তাই আমি এবার মুছি। দাদা আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে? কোশ্চেন করবো? বলবে আমি যে বলো। কোশ্চেনটা হচ্ছে কি, ধরা যে যদি আমার এরকম সি আর সি থাকে, ঠিক আছে, এরকম যদি ডাবল বন্ড থাকে, তখন আমি কিরমভাবে বন্ডলাইন ফর্মে দেখাবো? তখন আমি কীভাবে বন্ডলাইন ফর্মে দেখাবো আমাকে একটু বোঝাও। তখন আমি কীভাবে বন্ডলাইন ফর্মে দেখাবো? দেখাচ্ছি।
এটাকে আমি বন্ডালাইন ফর্মে দেখো। আমি কি বললাম, গাঁট যতগুলো থাকবে, গাঁট একটা দুটো তিনটে আছে, তিনটে কার্বন মানে তিনটে গাঁট থাকবে, তাহলে কটা হলো, একটা দুটো তিনটে। এবার দেখো এদের মধ্যে ডবল ডবল বন্ড আছে, তাই এটাকে এরমভাবে করে দেবো, তাই এটাকে এরমভাবে করে দেবো। ইজি, বুঝতে পারছো? এবার 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 যদি তাদের ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড যদি থাকে তখন কি করবো? ট্রিপল বন্ডের গল্পটা তোমাকে বোঝাতে হবে। হ্যাঁ দেখো, ধরো যেরকম ধরো ট্রিপল বন্ড আছে, সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, এখানে একটা সি আছে, ঠিক আছে, আর এখানেও একটা সি আছে, বুঝতে পারছো? এবার হাইড্রোজেন তো যেখানে যেরকম থাকবে, যেরকম এইখানে কোনো হাইড্রোজেন হবে না, এইখানে তিনটে হাইড্রোজেন হবে, এখানেও তিনটে হাইড্রোজেন হবে, ঠিক? এবার এই ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, কি দেখো এখানে ধরো চারটে কার্বন, তো এই একটা হচ্ছে, আর এরকম দেখা হচ্ছে একটা, আর একটা এরকম দেখা হতে পারে, আর এবার তোমরা কি করবে, এরকম একটা করে দিলে, এরকম একটা করে দিলে, ঠিক আছে? এইখানে আঁকাটা একটু ভুল হয়ে গেল, এখানে আঁকাটা একটু ভুল হয়ে গেল, কেন দাদা? কারণ যখনই দুটো কার্বন মিলে ট্রিপল বন্ড যদি তৈরি করে, তখন তারা সবসময় 180 ডিগ্রি থাকে। কততে থাকে? 180 ডিগ্রিতে থাকে। তাহলে এটাকে এরকম না হয়ে এটাতে গাঁট একটাই থাকবে, গাঁট এরকম দুটোই থাকবে। এই যে এইটা একটা কার্বন হবে, তখন এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন হবে। বুঝতে পারছো নাকি? একটু কনফিউজিং লাগছে, আমার মনে হচ্ছে কনফিউজিং লাগছে। কারণ দেখো ট্রিপল বন্ড যদি কোনো কম্পাউন্ড যদি তৈরি করে, ট্রিপল বন্ড যদি কোনো কম্পাউন্ড যদি তৈরি করে, তখন সবসময় মাথায় রাখবে যে তাদের মধ্যে সবসময় কোনটা মানে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা সবসময় 180 ডিগ্রি হয়। কত হয়? 180 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা সবসময় 180 ডিগ্রি হয়। তাই এটাকে আমরা বেঁকিয়ে আঁকতে পারি না, বোঝা গেছে? বেঁকিয়ে আবার বলো, হ্যাঁ আবার বলছি, আবার বলো, বেঁকিয়ে আঁকতে পারি না এটাকে আমরা, ঠিক আছে? ইজি। এবার 180 ডিগ্রি। এবার এটা দাদা কোথায় লাগবে, এটা কি আমাদের দরকার আছে? না, এটা তো আমাদের দরকার নেই, তাও আমি বলে দিলাম, এটা আমার কর্তব্য, ঠিক আছে? মানে এটা তোমাদের ক্লাস 11-12 এখান থেকে অ্যাডভান্স থেকে কোশ্চেন, মানে সব অ্যাডভান্স কি বলছি, যেই মেন্স এরকম কোশ্চেন আছে, যেই মেন্স, তোমরা যেই মেন্সই বা কনসা জানবে, মানে জয়েন্ট বলে যে পরীক্ষা হয় সেখান থেকে এরকম কোশ্চেন আসে, এরকম কি আমরা আঁকতে পারি? তখন বলতে হয় না, আঁকতে পারি না, কারণ 180 ডিগ্রি কোণ থাকে। বুঝতে পারলে? এটা খুব ভালো কনসেপ্ট, তো অত মাথা ঘামাতে হবে না, তোমরা এটা জেনে রাখো, যদি ট্রিপল বন্ড যদি থাকে এরকম আঁকতে পারি না। এবার যদি ট্রিপল বন্ডের সাথে এইখানে ধরা যে একটা কার্বন আছে, তাহলে আমরা সেটাকে আবার বেঁকিয়ে দেখাতে পারি, কিন্তু এর যে এই পাশটার কার্বনটা, এই পাশটার কার্বনটাকে, সেটাকে আমার সোজা দেখাতে হবে, তাহলে এটাকে এরকম আবার বেঁকিয়ে দেখাতে পারি। বুঝতে পারলে? কিন্তু এই যে এই ট্রিপল বন্ডের এই পাশের কার্বনটা, আর মানে সবথেকে নিয়ারেস্ট যে দুটো কার্বন, এটা ট্রিপল বন্ড আছে এই দুটো কার্বনের, তারপরে এরপর সবথেকে নিয়ারেস্ট কার্বন কোনটা, এইটা একটা, আর এটার থেকে নিয়ারেস্ট কার্বন কোনটা, এটা একটা। তো এরা সবসময় একটা স্ট্রেট লাইন বজায় রাখবে, বুঝতে পেরেছো? তাদের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তাদের মধ্যে একটা কোণ হবে 180 ডিগ্রি, তাছাড়া আর কিছু না। এবার যদি ডাবল বন্ডের ক্ষেত্রে বলো, তাদের এখানে একটা ডাবল বন্ড করে দাও, CH3, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা তো নর্মালি যেরকম হয় সেরকম হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো চাপ নেই, চাপ হচ্ছে গিয়ে ট্রিপল বন্ড নিয়ে। ইজি, গট ইট, ভেরি গুড। এটা ছিল হচ্ছে কি রিপ্রেজেন্টেশন। এবার রিপ্রেজেন্টেশনটা দাদা কেন করালে? আমার মনে হয় এটা দরকারি, তার জন্য করালো, সিম্পল অ্যাজ দ্যাট। এবার হচ্ছে কি দেখো, জৈব যৌগ আমরা এতক্ষণ ধরে আমরা কার্বন নিয়ে কথাবার্তা বলেছি, ঠিক আছে? কি বলছিলাম যে কার্বন দিয়ে জৈব যৌগ তৈরি হয়, কার্বন হচ্ছে কি ওর মেন কম্পাউন্ড, সে ঠিক আছে, সব কথাবার্তা বলছি। কিন্তু কার্বন ছাড়াও তো আর অনেক কিছু হয়, তাই না? যেরকম এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, হ্যাঁ, এটা ধরা হচ্ছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? এটা ধরা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এখানে যে অ্যালকোহলটা আছে, এখানে যে হাইড্রোক্সাইডটা আছে, এটাও তো একটা কম্পাউন্ড, এটাও তো এর প্রপার্টিটাকে দেখাচ্ছে, তো এটাও দেখাচ্ছে, তাই না? এই যে এটা যে অ্যালকোহল, সেটা আমরা কোথা থেকে জানলাম? এইটুখানি থেকে নিশ্চয়ই জানতে পারলাম না। এই গোটাটা, এই OH-টা যেহেতু অ্যাড হয়েছে, সেটাতে আমরা জানতে পারলাম এটা একটা অ্যালকোহল, তোমরা নিশ্চয়ই জানো না, আমি তোমাকে বলছি, মেবি তোমরা এটা বুঝতে পারলে না, সরি।
মানে আমি বলছি দেখো এরকম ধরো যে কোনো একটা ধরো যোগ যোগ করলাম, কোনো একটা কম্পাউন্ড ধরো যে এরকম যোগ করলাম, ঠিক আছে, এটা থেকে ধরো যে দেখো আমি কি বলছি, ধরো যে আমার কাছে ধরো যে আছে CH4, ঠিক আছে, CH4 কিরকম হয়, এরকম CH4 হয়। ধরো আমি এখান থেকে একটা হাইড্রোজেনকে মুছে একটা OH গ্রুপ একটা ধরো আনলাম, OH একটা গ্রুপ আনলাম, বুঝতে পারলে? এই যে যোগ করলাম, এই OH গ্রুপটাকে যোগ করার ফলে এই যে মিথেনের আলাদা প্রপার্টি, মিথেন আমরা যেটা জানি CH4, আর এইটার আলাদা প্রপার্টি, আর CH3OH, এই দুটোর প্রপার্টিটা পুরো চেঞ্জ হয়ে যায় শুধু এইটুকুনি একটা কম্পাউন্ড যোগ করার ফলে, ঠিক আছে। এই যে কম্পাউন্ডগুলোকে বলি আমরা মূলক, কি বলি, কার্যকারী মূলক, বা ইংলিশে বলি ফাংশনাল গ্রুপ। কি বলি এটাকে আমরা, কার্যকারী মূলক, বা ইংলিশে কি বলি, ভাই স্পেলিং ঠিকঠাক লিখছি আমি ভাই, ইংলিশ স্পেলিংও খারাপ, ফাংশনাল, ঠিক লিখেছি মেবি, ফাংশনাল গ্রুপস, বুঝতে পারলে? এগুলো কি বলি, ফাংশনাল গ্রুপস। এবার দাদা এরকম কতগুলো ফাংশনাল গ্রুপ আছে, আমরা এখানে পড়বো মোট 6টা ফাংশনাল গ্রুপ, বেশি পড়বো না, আরও বেশি হয়, আমরা এখানে বেশি 6টা ফাংশনাল গ্রুপ পড়বো, ঠিক আছে, তাতেই আমাদের কাজকর্ম মোটামুটি চলে যাবে, ক্লাস 10 লেভেলে চলে যাবে, বুঝতে পারলে? আমরা টোটাল কটা ফাংশনাল গ্রুপ পড়বো, 6টা ফাংশনাল গ্রুপ পড়বো, ঠিক আছে। তো এবার দেখো এই ফাংশনাল গ্রুপের কিছু কিছু সংকেত থাকে, এই যে এটা যেরকম, এটা সংকেত হচ্ছে OH, হ্যাঁ, এটাকে এবার দেখতে, এটা ওই যে বন্ড লাইন ফর্ম দেখলাম যে এর আগে, তারপর দেখলাম না স্ট্রাকচারাল ফর্ম, এটা আসলে কিরকম দেখতে হয়, কটা বন্ড আছে, কটা ডাবল বন্ড আছে, কটা সিঙ্গেল বন্ড আছে, সেরকমভাবে একটা দেখবো। আর দেখবো হচ্ছে গিয়ে কীভাবে দেখবো, ওটাভাবে দেখবো। এবার ফাংশনাল গ্রুপটার একটা স্পেসিফিক নাম হয়, যেরকম আমার নাম, আমার ধর যে আমার এই বাড়িতে আমার নর্মাল নাম হচ্ছে শুভমশীল, ঠিক, শুভম। এবার আমি ধরো যে কোনো একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, সেখানে ধরো যে আমি ম্যানেজার হিসেবে কাজ করছি, তাহলে আমি সবাই ম্যানেজার বলে ডাকবে, ঠিক। সেরকমই এটা একটা OH, এটা OH গ্রুপ, এটাকে বলা হাইড্রক্সিল গ্রুপ। এ যখন কাজ করে এটাকে বলা হয় অ্যালকোহল বা ফিনল বলে ডাকা হয়, এটাকে টোটাল এই কম্পাউন্ডটা কি বলা হয়, অ্যালকোহল বা ফিনল বলে ডাকা হয়, বুঝতে পারলে? ক্রোনোলজি সমাজ রেখো আমি কি বলতে চাইছি, ধরো যে আমার নাম শুভমশীল, তোমার নাম ধরো যে কিরাম, তোমার নাম রাজবীর সাহা, ঠিক আছে। এবার রাজবীর সাহা যখন কাজ করে, ঠিক আছে, রাজবীর সাহা যখন কাজ করে তখন হয়ে যায় হ্যাকার, ও এখন হ্যাকিংয়ের কাজ করে, তাই ও হ্যাকার হয়ে যায়, বুঝতে পারলে? এবার যখন সৃজনটা যখন কাজ করে তখন ও হয়ে যায় ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে, কিন্তু ওদের নাম তো আলাদা আলাদা আছে, সেরকমই এরা যখন কাজ করে এদের আলাদা আলাদা নাম হয়ে যায়, সেটা আমরা বলবো, ঠিক। এবার কোনো কম্পাউন্ডের সাথে জুড়লে সেটা কি নাম হয় সেটা পরে বলবো, ঠিক আছে। একটা হচ্ছে প্রথমে কি বললাম, একটা সংকেত বলবো, এবার নর্মাল যে নাম হয় সেটা বলবো, তারপর বলবো যৌগের শ্রেণীসূচকের নাম, মানে যখন ওটা কাজ করে, যখন ওটা কার সাথে যুক্ত হচ্ছে, কোনো একটা কম্পাউন্ডের সাথে যুক্ত হচ্ছে, এই যে এটা যেরকম যুক্ত হয়েছে তখন এটার নাম কি হয় সেটা, বুঝতে পারলে? এগুলো আমরা পড়বো। এবার তার আগে কার্যকারী মূলক কাকে বলে এটা একটা ডেফিনিশন লেখা যাক। হ্যাঁ, এবার আমি কার্যকারী মূলকের একটা লিখে এনেছি, এক্ষুনি লিখলাম, ঠিক আছে। মানে আমি ভাবলাম যে বেকার কষ্ট করে তোমাদের সামনে কেন লিখবো, আগে আমি বই থেকে লিখে নিই, ঠিক আছে। হ্যাঁ, তো কি দেখলাম, কার্যকারীমূলক কাকে বলে, এটা একটা সংজ্ঞা, তুমি পরীক্ষায় জিজ্ঞাসা করতে হবে কার্যকারীমূলক কাকে বলে, কি লিখবে, যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ মানে ধর যে পরমাণু, ধর যে অক্সিজেন আছে, এর একটা পরমাণু, এর পরমাণু পুঞ্জ মানে OH একটা পরমাণু পুঞ্জ, একসাথে অনেকগুলো থাকলে পরমাণু পুঞ্জ বলা হয়। জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম, ঠিক আছে, এবং রাসায়নিক বৈশিষ্ট্যতা নির্ধারণ করে তাদের কার্যকারীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলে। কি বলছে, যেসব পরমাণু, সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থাকে, যেরকম ওই যে দেখালাম আমি, ধর যে এটা CH3, এর সাথে হচ্ছে OH এরকম যুক্ত করলাম, হ্যাঁ, যুক্ত করে এটা পুরো প্রপার্টিটাকে, মানে প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বৈশিষ্ট্যতা নির্ধারণ করছে এই OH-টা, তাহলে তাদেরকে কি বলা হয়, তাহলে এই OH-টাকে কি বলবো, কার্যকারী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ। আরেক রকমের মূলক হয় যাকে আমরা বলি জৈব মূলক, সেই জৈব মূলকটা কিভাবে সৃষ্টি হয়, ধরো যে কোনো একটা হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন মানে
ধর যে সি আর এইচ এর কোনো একটা কম্পাউন্ড হচ্ছে, CH4 হলো বা C2H6 হলো, এরকম এরকম, ঠিক আছে, হাইড্রোকার্বনের কোনো একটা কম্পাউন্ড আছে। এবার এদের মধ্যে থেকে একটা ধর যে হাইড্রোজেন আমরা সরিয়ে দিলাম, সরিয়ে দিলে কি একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, বা সরি একটা ভ্যাকেন্ট বন্ড থাকে এখানে। ধর যে এখান থেকে ধর যে আমি একটা সরিয়ে দিলাম, তাহলে এখানে CH3 হচ্ছে আর একটা এরকম বাদ থাকছে, হ্যাঁ। আর এখানে দেখো C2H5 করলাম, তাহলে আরেকটা বাদ থাকছে, যেহেতু 6, হ্যাঁ। এবার যদি এইটা যদি আমি কোনো একটা অন্য কোনো জৈব যৌগের সাথে যদি এটাকে আমরা যুক্ত করি, তাহলে এই যে এইগুলোকে বলা হয়, এইগুলোকে কি বলা হয়, এই জিনিসপত্রগুলোকে বলা হয়, অন্য কালি ইউজ করছি, এই জিনিসপত্রগুলোকে বলা হয় জৈবমূলক। কি বলা হয়? জৈবমূলক। বোঝা গেছে? আর এই এই মূলকগুলো যেগুলো জৈব পদার্থ দিয়ে তৈরি হয় না, কোনো পরমাণু বা পরমাণু পুঞ্জ দিয়ে তৈরি হয়, তাকে কি বলা হচ্ছে? কার্যকারী মূলক। আর এটাই কি বলা হচ্ছে? জৈবমূলক। বুঝতে পারছো ডিফারেন্সটা? কোনটায় কার্যকারী মূলক বলা হয়, কোনটায় জৈবমূলক বলা হয়? আশা করি বুঝতে পারছো। তুমি জৈবমূলক নিজে নিজে বানাতে পারবে, এরকম হয়। ধরো যে এটা হলো, তারপরে ধরো যে কিরকম হতে পারে, ধরো যে কোনো একটা কার্বন যে কোনো একটা ইয়ের নাম বলো, ধরো যে লিখলাম C2H4, ঠিক আছে। এখান থেকে আমি একটা হাইড্রোজেনের সরিয়ে দিলাম, হাইড্রোজেনকে একটা সরিয়ে দিলাম, তাহলে এটা একটা জৈবমূলক একটা তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ। কিন্তু আমরা OH বা আরও যেসব মূলক থাকে সেগুলোকে আমরা ওরকমভাবে লিখতে পারি না, সেগুলোকে আমরা লিখতে পারি না। তার জন্য এগুলোকে আমরা একটু এই জিনিসপত্রগুলোকে একটু মনে রাখতে হয়। বেশি নয়, 6টা আছে, আজকে আমি তোমাদের 6টা পড়াবো, তো 6টা মাথায় রাখলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে মুছছি। এবার দেখো কি বলছি আমি গল্প। এবার জৈব যৌগ, ধর যে কোনো একটা জৈব যৌগের নাম, দেখো আমি কিরম ভাবে করছি, কার্যকারী মূলকের নাম লিখছি, এখানে বইতে কিরম ভাবে আছে, তারপর সংকেত লিখছি, তারপরে ওই যৌগটা যদি কার সাথে যুক্ত হয় সেটা লিখছি, কার সাথে যুক্ত হওয়ার পর তার নাম কি হয়, যেটা বললাম যেমন কাজে যেরকম নাম হয়, তারপরে ওটা ধর যে কোনো একটা মৌলের সাথে যুক্ত হওয়ার পরে ধর CH3 বা কারোর সাথে যুক্ত হয়ে ওটার নাম কি হয় সেটা লিখবো। ঠিক আছে, যেরকম প্রথম লিখছি হচ্ছে কি কার্যকারী মূলকের নাম প্রথমে লিখছি, মূলকের নাম। প্রথম কি আমরা এতক্ষণ ধরে OH করে লাফালাফি করছি, ও মূলকের নাম, তারপরে কি লিখবো? সংকেত। ওটা সংকেতটা আমরা চেষ্টা করব ইয়েতে লেখার, কিসে লেখার? স্ট্রাকচারাল ফর্মুলায়। ঠিক আছে, এটা স্ট্রাকচারটা কিরকম হয় সেটা দেখি। সংকেত কত তৈরি হয়, কেত হয়তো, হ্যাঁ সংকেত। তারপরে কি এটা জৈব যৌগের সাথে কি যৌগের শ্রেণীসূচক নাম, কি যৌগের শ্রেণীসূচক। এটার মানে কি দাদা? এটার মানে হচ্ছে গিয়ে যৌগের শ্রেণীসূচক নাম, এটার মানে হচ্ছে যখন কোনো কম্পাউন্ডের সাথে যখন যুক্ত হচ্ছে তখন এটার নাম কি হচ্ছে সেটা। ঠিক আছে, কোনো চাপ নেবে না, এগুলো নিয়ে বেশি চাপ নেবে না, খুব ইজি জিনিস, তোমরা 2-একবার পড়লে এটা বুঝতে পেরে যাবে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে গিয়ে ধর যে সেটা আমি কি লিখবো না, যৌগের নাম, ধর যে কোনো একটা ধর যে যৌগের সাথে ধর যে যুক্ত হয়ে যাওয়ার পরে পুরো যৌগটাকে কি বলছি সেটা কি যৌগের নাম। এইখানে আমরা কমন নাম পড়বো, এখানে আমরা কমন যে নামগুলো আছে ধর যে যেরকম অ্যাসিটিক অ্যাসিড এরকম নাম পড়বো, কিন্তু এরপরে আমরা নামকরণ করা এরপরে একটু পরে শিখবো। ঠিক আছে, তাই কোনো চাপ নেবে না। তো কি মূলকের নাম কি, ধর যে মূলকের নাম প্রথমে দিলাম হাইড্রক্সাইল, কি হাইড্রক্সিল, স্পেলিং ঠিকঠাক লিখছি দাদা? হাও দয় ওকার হবে না, হাইড্রক্সিল। ও ভাই সাব, হাইড্রক্সিল। এটা কিরম ভাবে দেখায় সংকেত? এটার কি OH হয়, ঠিক আছে, এটার সংকেত হয় OH। এবার OH-টাকে আমরা পুরো বন্ড লাইনে দেখাবো বলে, মানে পুরো স্ট্রাকচারাল ফর্মে, তাহলে কি হয়, এই যে O এর এই একটা বন্ড ফাঁকা থাকে, এই একটা, এবার এই যে ফাঁকা বন্ডটা থাকে সেটাই কোনো একটা যৌগের সাথে গিয়ে যুক্ত হয়। এবার এটাকে ধরো যে কোনো যৌগের সাথে যখন যুক্ত করা হয় তখন সেই যৌগটার নাম হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় অ্যালকোহল। কি হয়ে যায়? অ্যালকোহল। বা আরেকটা নামও হয় অ্যালকোহল বা ফেনল নাম হয়, কি হয়? ফেনল। অ্যালকোহল বা ফেনল, ঠিকঠাক লিখলাম? হ্যাঁ। অ্যালকোহল কখন নাম হয়? অ্যালকোহল ধর যে এইটার নাম হচ্ছে অ্যালকোহল, কোনটার নাম হচ্ছে?
হচ্ছে CH3 এর সাথে যখন OH এরকম যুক্ত হচ্ছে এটাকে আমরা কি বলছি, কি এটার নাম কি বলি আমরা, এটার নাম বলি হচ্ছে ধর যে মিথাইল অ্যালকোহল, কি বলি এটাকে, মিথাইল অ্যালকোহল, অ্যালকোহল। এবার এই ওএইচটাই যখন একটা বেনজিনের সাথে যুক্ত হয়, বেনজিন কাকে বলে তোমাদেরকে দেখিয়েছি আমি, বেনজিন কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ও সরি এরকম না, তোমাদেরকে আমি বন্ডারলাইন ফর্ম দেখাচ্ছি, এই সি, তারপরে এই সি, ঠিক এখানে এরকম ডাবল বন্ড থাকে, এটাও বলেছি, হ্যাঁ। কিন্তু এটাকে যদি আমি বন্ডারলাইন ফর্মে যদি আঁকি তাহলে সেটা কিরকম আঁকবো, এটাকে আমরা কিরকম আঁকবো, এরকম আঁকবো, ঠিক আছে, এরকম আঁকবো, সেটাকে আমরা কিরকম আঁকবো, এরকম আঁকবো, এখানে ডাবল বন্ডগুলো এরকম ভাবে দেখাবো, ঠিক আছে। তো এটাকে ধরো যে আমি ওএইচটাকে যুক্ত করলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন বের করে এরকম OH যুক্ত করলাম, এটাকে বলা হয় ফেনল, এটাকে কি বলা হয়, ফেনল, এটাকে কি বলা হয়, ফেনল। আবার কি বলছি, এটা কি বলা হয়, ফেনল বলা হয়। কোনটাকে বলা হয় ফেনল, যে এইটাকে বলা হয় ফেনল, এখানে OH ধরো যুক্ত করলাম, এটা কি বলছি, ফেনল। বোঝা যাচ্ছে, এটার ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা তুমি যদি মলিকুলার ফর্মুলা লিখতে চাও তাহলে কি হয়, C6H5OH, C6H5OH। দেখো 6টা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হাইড্রোজেনও 6টাই ছিল, কিন্তু যেহেতু এখানে একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছে তাই 5টা হাইড্রোজেন, আর OH কটা, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, এটা ছিল হাইড্রক্সিল। এরপরে হাইড্রক্সিলের পরে কি লিখবো, হাইড্রক্সিলের পরে লিখছি হচ্ছে গিয়ে ফরমাইল, কি লিখছি, ফরমাইল। এটা আমরা কিভাবে দেখাই, এটা হচ্ছে গিয়ে CHO, এটাকে আমি কি দিয়ে দেখাই, CHO। দেখো এটার আমরা স্ট্রাকচার ফর্মুলা কিরকম হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হয় C ডাবল বন্ড ও, এখানে একটা H থাকে, এই একটা বন্ড ফাঁকা থাকে, C ডাবল বন্ড ও, এখানে একটা H থাকে, এখানে একটা ডাবল বন্ড ফাঁকা থাকে, হ্যাঁ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যালডিহাইড, কি বলি, অ্যালডিহাইড, বোঝা গেছে, এটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড, বোঝা গেছে, ইজি। শুধু নামগুলো একটু মনে রাখবে, এগুলো আমরা একটু পরেই পড়বো, একটু পরে যখন IUPAC নেমিং করবো তখন পড়বো, ঠিক আছে। এটা হচ্ছে কোনো একটা যৌগের সাথে ধরো যুক্ত হলো, যেরকম CH3CHO, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাসিটালডিহাইড, কি বলি এটাকে আমরা, অ্যাসিটালডিহাইড, কি বলি, আবার বলো জোরসে বলো, কি বলি, অ্যাসিটালডিহাইড, দেখি ঠিকঠাক লিখছি, অ্যাসিটাল ডি, ভাই স্পেলিং আমার গন্ডগোল ভাই, সরি, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, এটা কি বলি, অ্যাসিটালডিহাইড, ইজি, ঠিক আছে। হ্যাঁ, দেখ আমরা কি বলছি, অ্যাসিটালডিহাইড। এরপরে কি পড়বো, এগুলো কিন্তু লিখবে, এই যে আমি যেরকমভাবে বানাচ্ছি এরকম পুরো লিখবে, ঠিক আছে, এরকমভাবে পুরো ভালো করে বানাবে। এরপরে কি দেখবো, এরপরে দেখবো হচ্ছে কিটো কাকে বলে, দাদা জুতো পরে যে কিটো, পায়ে যে পরি যে কিটো, ওই কিটো না, ওই কিটো না, দেখা যাচ্ছে কি কিটো, এটা মুছছি, হ্যাঁ। দেখো এরপরে হচ্ছে কি কিটো, ঠিক আছে, কিটো, এটা কি এরকম দেখতে হয়, কিটো হচ্ছে কি C ডাবল বন্ড ও, এটাকে কি বলি, কিটো, এটার সংকেত, যৌগের সংকেত নাম কি হয়, কিটোন, কিটোন হয়। এটাকে ধরো যে মিথেনের সাথে যুক্ত করলাম, ধরো যে এখানে একটা মিথেন লিখলাম, এখানে একটা OH দিলাম, এখানে একটা মিথেন লিখলাম, এটা কি বলি, ডাইমিথাইল, এর কি বলি এটাকে, অ্যাসিটোন, সরি এটা কি বলি আমরা, অ্যাসিটোন, এটা কি বলি, অ্যাসিটোন। ডাইমিথাইল যেটা বলছি সেটা পরের জন্য, এটা কি বলি, অ্যাসিটোন, আমি এটা সরি ভাই, কি বলি, অ্যাসিটোন। এটা হচ্ছে কমন নেম, হ্যাঁ, কমন নেম মানে হচ্ছে কি, এটা আমরা নর্মালি এই নামে একে ডাকি, কিন্তু একে আমরা নামকরণ কিছুক্ষণ পরে একে আমরা নামকরণ করব, অ্যাসিটোন, ঠিক আছে, কিটোনের পরে কি আছে, কার্বক্সিল, কি কার্বক্সিল করে এরকম দেখতে হয়, COOH, এটা কিরকম আসলে দেখতে হয়, এইখানটা C ডাবল বন্ড O, এখানে একটা OH, কার্বক্সিল, বুঝতে পারলে, এটাকে এরকম দেখতে হয়, কার্বক্সিল, এটাকে কি বলে,
এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড। কি বলা হয় আবার বলো? কার্বক্সিলিক অ্যাসিড। স্পেলিং কি লিখছি? কার্বক্সিলিক অ্যাসিড। কি বলি এটাকে? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, ধরো যে একটা CHO যুক্ত করে দিলাম, তাহলে কিরকম হচ্ছে? CH3COOH। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি, অ্যাসিটিক অ্যাসিড বলি, আমি বলছি আবার বলি অ্যাসিটিক অ্যাসিড বলি, এটাকে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, বোঝাচ্ছে। এরকম করে আরও নাম আছে। আর কি নাম আছে? এরপর আছে অ্যামিনো। অ্যামিনো কিরকম দেখতে হয়? হেই, অ্যামিনো উইথ কে? কেউ বুঝতে পারেন এটার মানে? দেখো, অ্যামিনো স্পেলিং হচ্ছে অ্যামিনো। কি পড়ছো? এটা পড়তে পারছো তোমরা কেউ? হ্যাঁ, মুছে দিচ্ছি ভাই সাহেব। কেউ পড়েনি তো? কি লিখছি আমরা? অ্যামিনো। এটাকে কিরকম দেখতে হয়? NH2। তাহলে অ্যামিনো উইথ কে, বন্ধুদেরকে বলে দেবে তোমরা হচ্ছে অ্যামিনো উইথ কে, NH2 উইথ কে। তাহলে কি হচ্ছে? ঠিক আছে, বুঝতে পারছো আশা করি কি হচ্ছে এটা? ঠিক আছে, ইজি জিনিসপত্র। তো এটা হচ্ছে অ্যামিনো। এবার এটা কি বলি? অ্যামিন বলি। এটার শ্রেণীসূচক নাম হয় অ্যামিন। কি হয়? অ্যামিন। ওই যে ইংরেজরা আমিন বলে, ওই আমিন নয়, এটা হচ্ছে অ্যামিন। ঠিক আছে, তাহলে কি এটা এটার সাথে যে আমি কোনো একটা CH3 গ্রুপ যদি যুক্ত করি, তাহলে সেটা কি হয়? মিথাইল অ্যামিন। কি হয়? মিথাইল অ্যামিন। সেটার ফর্মুলা কি? CH3NH2। এটা কি বলি? মিথাইল অ্যামিন। এরপর একটা থাকবে ইথার। এরপরে কি আছে? ইথার। তার কিরকম দেখতে? এগুলো প্লিজ খাতায় প্লিজ লিখবে, ঠিক আছে? ভাববে না দাদা তুমি এইসব কিসব লিস্ট শেষ দিয়ে দিচ্ছ, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না, মানে তোমাদের এইটা পড়তে মুখস্থ হয়ে যাবে, আর তোমাদের খুব বেশি এটা দরকারও নেই। ঠিক আছে, দরকার তো আছে পরে গিয়ে, ঠিক আছে? কিন্তু এইগুলো খুব বেশি মুখস্থ করবে না, নর্মালি 2-3 বার রিডিং করবে, আপনি দেখবে এগুলো মনে থেকে যাবে নামগুলো। ঠিক আছে, নামগুলো আপনি মনে থেকে যাবে। এরপর আমাদের কি আছে বললাম? আমি বুঝিয়ে ভুলে গেছি। ইথার। কি আছে? ইথার। ইথারের ফর্মুলা কিরকম হয়? O ডাবল বন্ড। ঠিক আছে, এবার শ্রেণীসূচক, যৌগের শ্রেণীসূচকের নাম। যৌগে ধরো যেটা, এটা যদি যুক্ত করা হয়, এটাই থাকতো, এটাকে কি বলা হয়? ইথারই বলা হয়। বা এটাকে আরেকটা জিনিসও বলা হয়, এটাকে ইথারই বলা হয়, এটাকে ইথারই বলা হয়, বা এটা, হ্যাঁ ঠিক। আর যৌগের নাম কি হয়? ধরো যে এটার সাথে CH3 এদিকে একটা যুক্ত করলাম, একটা OH, O আর একটা CH, এটাকে কি বলা হয়? ডাইমিথাইল ইথার। কি? দেখো, দুটো মিথাইল আছে তো, মিথাইল কখন হয়? যখন এই যে CH3 থাকলে, ধরো যে একটা H যখন বের করে দিই, ধরো ওর তো মাথা খারাপ না, এটাকে আমরা কি বলি? তোমাকে বলে দিচ্ছি কি বলি এটাকে। ডাইমিথাইল ইথার। বুঝতে পেরেছো? ডাইমিথাইল ইথার বলি। কেউ চাপ নেবে না। হ্যাঁ, বড় নিঃশ্বাস নাও ভাই সাহেব, বড় নিঃশ্বাস নাও। এই 6টাই ছিল, ঠিক আছে? তো দাদা এত কি মুখস্থ করতে হবে? না, একদম মুখস্থ করার ক্ষেত্রে কথা ভাববে না, নর্মালি এটা পড়বে, একদম নর্মালি পড়বে, যতটা মনে থাকবে, যতটা মনে না থাকবে না। এবার এই নামগুলো কি দাদা কষ্ট করে মুখস্থ করবো? 2-একটা নাম মুখস্থ করতে পারো, কিন্তু এই নামগুলো আমরা একটু পরেই শিখবো, নামগুলোকে কীরকমভাবে উচ্চারণ করছি, কী করে নামগুলো আসছে। কিছু নাম শিখবো, কিছু বললাম কমন নেম, যেটা ওই অ্যাসিটিক অ্যাসিড একটা কমন নেম, মানে এগুলোর নেমগুলো আছে, এগুলো আমরা নর্মালি দিয়েছি, এগুলোর কোনো কারণ নেই। এরপর আমরা এইগুলো যে নামকরণ করেছি, এগুলো নামকরণ করবো, এরপর আমরা দিদিমা হয়ে যাব, ঠিক আছে? কেমিস্ট্রির কোনো চাপ নেই জীবনে। হ্যাঁ, তো এদের অবধি আজকে আমরা রাখবো, ঠিক আছে? আমরা কী বললাম? কার্যকারী মূলক অবধি পড়ে শেষ করলাম, ঠিক আছে? নেক্সট লেকচার দাদা আমরা কি পড়বো? নেক্সট লেকচারে আমরা পড়বো হচ্ছে গিয়ে আমাদের কি বলে আইসোমেরিজম আর IUPAC নেমিং। আইসোমেরিজম মানে কি দাদা? নামটা শুনতে তো ভালো লাগছে। আইসোমেরিজম মানে হচ্ছে গিয়ে সমবয়বতা। দেখবে তোমাদের একটু পরেই গেছে তোমাদের বইতে, সমবয়বতা পড়বো।
তারপরে পড়বো হচ্ছে কি IUPAC নোমেনক্লেচার, মানে আমরা দিদিমা ঠাকুমারা যেই কাজগুলো করে না, লোকজনের নাম ঠাম দেয়, ঠিক আছে, মানে তো আমার নাম যেরকম আমার মাসি, ঠিক আছে, দিদি আমার ঠাকুমার বা দিদিমার নেই বলে, হ্যাঁ। তো কেন দাদা তুমি এরকম হিস্ট্রি কেন বলছো, সরি, আমি বলছি যে দিদিমা ঠাকুররা কী করে, যে সবার নামকরণ করে, ঠিক আছে, ওরকম নামকরণ আমরা করব পরের ক্লাসে। এই যে জৈব যৌগ যেগুলো ছিল না, সেগুলো ছিল সব নামকরণ আমরা করব, ঠিক আছে, পরের ক্লাসে। তো পরের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে অনেক মার্কস আসে, ঠিক, ওখান থেকে অনেক মার্কস আসে। এবার আর কিছু না, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য। আর কিছু বলার নেই, তো ততদিনের জন্য শেষ করছি, বাই বাই। ও হ্যাঁ, তারপরে আরেকটা কথা বলছি যে দেখো, সোমবার দিন একটা লেকচার যাবে, যেটাতে বললাম কি থাকবে, ওই সমবয়বতা, আর কি থাকবে IUPAC নেমিং বা IUPAC নামকরণ, ঠিক আছে। আর মঙ্গলবার দিন আরেকটা লেকচার যাবে, এটা শেষ লেকচার, যাতে আমরা পড়বো মিথেন, ইথেন, এগুলোর জৈব যৌগের আমাদের সাধারণ লাইফে কী কী ইউজ আছে সেসব সম্বন্ধে, ঠিক আছে। তাহলে আমাদের জৈব যৌগ পুরো শেষ হবে, জৈব রসায়ন পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর নিউক্লিয়ার কেমিস্ট্রি যেটা আছে, নিউক্লিয়ার কেমিস্ট্রি না, কী আছে তোমাদের, অ্যাটমিক নিউক্লিয়াস, এটাকে বাংলায় কী বলে, পরমাণুর নিউক্লিয়াস যেটা আছে সেটা পড়বো, সেটা হলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আজকের বক্তব্য আমার সব। তো ততদিনের জন্য শেষ করছি, হ্যাঁ, ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বেশি অ্যান্ড গুড নাইট।